লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবার পর আমি এমন কিছু তথ্য আপনাদেরকে বলার চেষ্টা করব যেটা শোনার পর আপনারা নড়ে চড়ে বসবেন। তো চলুন ঘটনায় চলে যাই। সময়টা খুব বেশি দিন আগের কথা না, বেশি দিন বলতে যে অনেক বছর মুক্তিযুদ্ধের আগে বা ব্রিটিশ পিরিয়ডের বিষয়টা এরকম না। সময়টা এখন থেকে 10-15 বছর আগের কথা। যেই জায়গাকে কেন্দ্র করে ঘটনাটা, এটা গাজীপুরের একটা জায়গা। এই জায়গার পাশে কিন্তু নদী রয়েছে। এই যে ননিপাল ভাই, ওনার বোনের বিয়ে হয়েছে ওই এলাকাতে, এই কারণে মূলত ঘটনাটি তার মাধ্যম দিয়ে ননিপাল ভাই পেয়েছেন। ওই এলাকাতে কিছু কিছু জায়গা রয়েছে, দেখা যাচ্ছে যে নদীর যে এরিয়াটা, শীতকালে কিছু কিছু জায়গায় একদমই পানি থাকে না, আবার কিছু কিছু জায়গায় সারা বছরই পানি থাকে। যেই জায়গাগুলোতে সারা বছর পানি থাকে সেখানে তো দেখা যাচ্ছে যে সবসময় মাছ ধরার জন্য লোকজন আসে। এমন একটা জায়গায় দেখা গেল যে কিছু জেলে মাছ ধরতে এসেছে, বেশ দূর থেকে তারা এসেছেন আর কি। তো ওখানে ওনারা জাল ফেলেছেন, এটা কিন্তু দিনের বেলার কথা বলছি। জাল যখন ফেলেছেন, দেখা গেল কয়েকবার জাল ফেলার পর একবার জালটা আটকে গেছে। জাল কোনোভাবেই ওনারা টেনে তুলতে পারছেন না, মনে হচ্ছে নিচ থেকে কেউ টেনে ধরে রেখেছে এরকম মনে হচ্ছে, অথবা শক্ত কোনো কিছুর সাথে আটকে গেছে। এরকম যখন মনে হলো তখন আরো একটা বিষয় তারা খেয়াল করলেন, সেটা হচ্ছে যে ওনাদের যে জাল যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে যায় তাহলে শুধু ওই জায়গাতে আটকে যাবে, ওখানে টান অনুভূত হবে। কিন্তু মনে হচ্ছে যেই এরিয়া দিয়ে ওনারা জাল ফেলেছেন প্রত্যেকটা জায়গা থেকেই নিচে টান অনুভূত হচ্ছে, অর্থাৎ জালের নিচের পুরো অংশ জুড়েই মনে হচ্ছে আটকে গেছে। এটা কিভাবে সম্ভব? সমস্যাটা কি? এটা দেখার জন্য যখনই একজন লোককে নিচে নামিয়েছেন, উনি ডুব দিয়েছেন, ওই সময়ে নৌকার উপরে থাকা লোকজনরা দেখে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্য। দেখেন জালের কাছাকাছি জায়গা জুড়ে অনেক লম্বা চুলের মতো পানিতে ভাসছে। মনে হচ্ছে কোনো বিশাল একটা মাথা, সেই মাথায় অনেক লম্বা চুল আছে, এই মাথাটা পানির নিচে আছে আর চুলগুলো পানিতে ভাসছে। এদিকে তারা এই বিষয়টা দেখেছেন, দেখে ভয়ও পেয়েছেন। ওদিকে কি হয়েছে, যিনি ডুব দিয়েছেন উনি আর ওঠেন না। দেখা যাচ্ছে যারা এভাবে ডুব দিতে মানে দিতে অভ্যস্ত বা যারা দেন আর কি, তারা তো মোটামুটি 1 মিনিটের কাছাকাছি সময় থাকতে পারেন। এমনিতে আমরা হয়তো 20-25 সেকেন্ড সর্বোচ্চ থাকলেও ওনারাও বেশি পারেন, যেহেতু এখানে একটা অভ্যস্ততার ব্যাপার রয়েছে। এই লোক আর ওঠে না, ওঠে না, ওঠে না, ওঠেই না। একটা সময় কি হলো, ওনারা দেখেন ওই চুলগুলো আর নাই, জালও ওনারা তুলতে পারছেন, তবে ওই লোককে আর পাওয়া যায় না। চারদিকে হই হুল্লোড় পড়ে গেল। ওনারাও আবার ডুব দিয়েছেন, ওনারা নিচে নেমে কিছুই দেখেন না, ওই লোককেও পাওয়া যায় না। তারপর ফায়ার সার্ভিসকে ফোন করা হয়, ফায়ার সার্ভিসের ডুবুরিরা আসেন। ডুবুরিরা আসার পর তারাও সেখানে খোঁজ করেছেন, কিন্তু তারাও ব্যর্থ হয়ে চলে গেছেন। 5-6 ঘন্টা তারা যখন খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে চলে যান, তাদের ধারণা এখানে আর এর ডেড বডি পাওয়া যাবে না, হয়তোবা দূরে কোথাও ভেসে উঠতে পারে। ফায়ার সার্ভিসের লোকজন যখন চলে গেছে, বেশ অনেকটা দূরেই চলে গেছে, হঠাৎ করে পানির নিচ থেকে ওই লোকটা ভেসে ওঠে। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? নিশ্চয়ই ওই লোকটা মারা গেছে? না, সম্পূর্ণ জীবিত অবস্থাতে উনি ভেসে উঠেছেন। মনে হচ্ছে মাত্রই উনি ডুব দিয়েছেন। উনি নৌকাতে ওঠেন, লোকজন তো তাকে টেনে ধরে। এতক্ষণ পানির নিচে কিভাবে একটা মানুষ জীবিত থাকে? তাকে টেনে তোলার পর তার চোখে মুখে খুবই ভয়ঙ্কর একটা আতঙ্ক। উনি যে 5-6 ঘন্টা পানির মধ্যে ছিলেন, ওনার শরীরটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবার কথা, কুচকে যাবার কথা। পানির নিচে দীর্ঘক্ষণ থাকলে যেটা হয়, তার কিন্তু কিছুই হয়নি। ওই ডুব দেওয়ার সময় যেরকম দেখা গিয়েছিল ঠিক ওই রকম, অর্থাৎ কেউ যদি 1 মিনিট বা কিছু সময় পানির নিচে থাকে তখন শরীরের স্কিনের যেরকম অবস্থা হয় ওই রকম আর কি। উনি উঠে বলেন, তাড়াতাড়ি নৌকা ঘোরাও, তাড়াতাড়ি এখান থেকে ভাগো। ওদিকে ফায়ার সার্ভিসের লোকজন তো আরো দূরে আছে, তাদের কাছে কোনো না কোনো ভাবে খবর চলে গেছে ওই লোক পাওয়া গেছে,
ওই লোক ভেসে উঠেছে জীবিত অবস্থায়। তারা আস্তে আস্তে তারা নৌকা নিয়ে ওখান থেকে, নৌকার যেই ইঞ্জিন ফুল স্পিড দিয়ে ওখান থেকে চলে গেছে। মানে উনি এতটা আতঙ্কিত ছিলেন, উনি বলেছেন যে কোনো কথা না, এখানে কোনো কথাই হবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। উনি যেরকম বলছিলেন, ওখানে আশেপাশে আরো কিছু লোকজন ছিল, তো লোকাল লোকজন, তারা এটা শুনেছিলেন। তারা জিজ্ঞেস করারও সুযোগ পান নাই ঘটনাটা কি হয়েছে পানির নিচে। উনি ওখান থেকে চলে গেছেন, উনি হয়তোবা তার যারা সহকর্মী তাদের সাথে শেয়ার করেছেন, কিন্তু ওনারা এই এলাকার ধারের কাছেও আসেন নাই কখনো, আজ পর্যন্ত না। এই তো গেল এই ঘটনা। এর কয়েকদিন পরের একটা ঘটনা, ওই এলাকাতে বেশ কিছু বাচ্চা কাচ্চা আছে, তখন তো শীতকাল ছিল। দেখা গিয়েছে যে ওই নির্দিষ্ট জায়গাতেই সবাই গোসল করতে আসতো। 7-8টা বাচ্চা ওই এলাকারই, তারা গোসল করতে এসেছে। এর মধ্যে 8-9 বছর বয়সী একটা ছেলে, সে ডুব দিয়েছে আর ওঠে না, ওঠে না, ওঠে না, অনেকক্ষণ হয়ে যায় আর ওঠে না। অনেক খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, আবার ফায়ার সার্ভিসকে ফোন করা হয়, তারা আসে, তারাও অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু না, তারাও কিছু পায়নি। তারপর কিছু লোকাল ডুবুরি থাকে, অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় লেখা থাকে যে কোনো কিছু হারিয়ে গেলে পানিতে এই নাম্বারে ফোন দেবেন, ডুবুরির নাম্বার আর কি। তো এরকম একজন আসে, যেহেতু তারা এক ধরনের বিশেষ বিদ্যা আয়ত্ত করেছেন, বিশেষ করে পানির নিচে যারা এইভাবে ডুব দেন, তারা কিছু কিছু জিনিস ওনারা জানেন। উনি ডুব দিয়েছেন, ডুব দেওয়ার কিছুক্ষণ পরে ভয়ার্ত চেহারা নিয়ে উঠে আসেন। উঠে উনি বলতেছেন যে নিচে এটা আমি কি দেখলাম। এখন লোকজন বলছে কি দেখছো? উনি বলেন যে এর আসলে আর পাওয়া যাওয়া, মানে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তার যে পাওয়া যাওয়ার সম্ভাবনা, অন্তত জীবিত অবস্থায়, এটা শূন্য বলা চলে। উনি নাকি নিচে দেখেছেন এত বিশাল আকৃতির মাছ সাঁতার কাটছে। উনি নিচের দিকে তাকিয়েছেন যখন ডুব দিয়ে, তখন দেখেন যে অনেক নিচে স্পষ্ট দেখতে পাচ্ছেন উনি বিশাল আকৃতির মাছ, মনে হচ্ছে তিমি মাছের আকৃতির মাছ। এরকম মাছ নিচে সাঁতার কাটছে, তাও একটা না, অনেক, অসংখ্য। যখন এটা দেখেছেন উনি ভয় পেয়ে দ্রুত উপরে উঠে আসছেন। 3 দিন পর এই বাচ্চার লাশ ভেসে ওঠে। সে কিন্তু জীবিত ফেরত আসতে পারেনি, তার লাশ ভেসে ওঠে। যখন তার লাশটা পাওয়া যায়, ঠিক একই জায়গায় পাওয়া যায়, লাশটা কিন্তু ভেসে দূরে কোথাও যায়নি। মনে হচ্ছে যে সে গোসল করার সময় যেভাবে স্বাভাবিক ছিল তার স্কিন, চেহারা, মনে হচ্ছে সে মাত্রই গোসল করে উঠেছে, এমন একটা অবস্থা। সে যে 3 দিন পানির নিচে ছিল এমনটা কিন্তু মনে হচ্ছে না। তার পেটের মধ্যেও কোনো পানি ছিল না, তার নাক দিয়ে গলা দিয়ে যে রক্ত পড়ছে বিষয়টা এরকমও না। মনে হচ্ছে সে স্ট্রোক করে মারা গেছে, জাস্ট এতটুকুই। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্নও ছিল না। মানুষজন বুঝতে পারে এটা মোটেও স্বাভাবিক কিছু না। এটা তো গেল এই বাচ্চার ঘটনা। এরপরে আসি এর 4-5 দিন পরের ঘটনা। মানে এটা কিন্তু খুব দ্রুত হচ্ছে। এর 4-5 দিন পর একজন মহিলা, একজন হিন্দু ভদ্র মহিলা, উনি অবিবাহিত ছিলেন। আসলে ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না, বেশ বয়সও হয়ে গিয়েছিল, কিন্তু ওনার বিয়ে শাদী হয়নি। তার নাম হচ্ছে রানী পাল। এই মহিলা ওখানে গোসল করতে গেছেন। গোসল করতে যাওয়ার পর ওই মহিলা অদৃশ্য হয়ে যান, মানে উনি ডুব দেওয়ার পর আর ভেসে ওঠে নাই। মানুষজন খোঁজাখুঁজি করেছে, যেহেতু ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না, যারা ইনস্ট্যান্ট আশেপাশে ছিলেন তারা খোঁজাখুঁজি করেছেন। ওনারাও বুঝতে পারছেন যে একে হয়তো আর পাওয়া যাবে না। দেখা গেল যে 1 দিন, 2 দিন, 3 দিন পর ওই মহিলা একদম দিনের বেলাতেই হঠাৎ করে হুশ করে ভেসে উঠেছেন, একদম স্বাভাবিক। কিন্তু একটা জায়গায় অস্বাভাবিকতা ছিল। মানুষজন দেখতে পায় তার মাথায় জট হয়ে গেছে। তার মাথায় কিন্তু আগে জট ছিল না। তো উনি উপরে উঠে আসেন। লোকজন বলে কি ব্যাপার, তুমি 3 দিন কোথায় ছিলে? তো উনি বলেন 3 দিন কই, আমি তো একটু আগে ডুব দিলাম, হয়তো বা 30-40 মিনিট নিচে থাকতে পারি। 3 দিন মানে? লোকজন বলে তুমি তো 3 দিন আগে হারাই গেছো, ঘটনাটা কি? তখন উনি সব কথা খুলে বলেন। প্রথমবারের মতো মানুষজন বুঝতে পারে আসলে ঘটনাটা কি। উনি যখন ডুব দিয়েছেন তখন ওনার কাছে মনে হলো কে যেন ওনার পা চেপে ধরে এক হ্যাচকা টান দিয়ে পানির নিচে নিয়ে যাচ্ছে।
একটু নিচে যেতেই উনি দেখতে পান যে উনি একটা অন্য জগতে চলে আসেন। ওখানে কোনো পানি নাই, কিচ্ছু নেই। ওখানে বিভিন্ন ধরনের লোকজন আছে, তবে বিশাল আকৃতির, প্রায় 30-40 হাত লম্বা দানবীয় আকৃতির একজন মহিলার চেহারা যে ভয়ঙ্কর এটা বলা যাবে না। মহিলার চেহারা শ্যামবর্ণের। আমাদের স্বাভাবিক শ্যামবর্ণের যারা নারীরা আছেন, এনারা যদি এরকম 30-40 হাত লম্বা হয়, যেরকম দেখা যাবে সুঠাম দেহি, ওই রকম। তার মাথায় চুলও আছে অনেক বড় বড়। তো এই মহিলা তাকে বলতেছে যে, কিরে কেমন আছিস? এদিকে তো এই রানীপালের তো অবস্থা খারাপ। উনি ভালো আছি এই উত্তর কি আসলে দিতে পারেন? ওই অবস্থা কি তার আছে ওই সময়? উনি বলেন যে জি ভালো আছি, আমাকে কেন এখানে নিয়ে আসছেন? তখন ওই অবয়বটা যা বলে এটা শুনে রানীপাল আসলে ওনার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়। সেটা এরকম যে ওই অবয়বটা বলে, দেখ এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা। এখানে বেশ কিছুদিন ধরে ড্রেজিং করে বালু তুলতে তুলতে এমন অবস্থা করেছে, আমার থাকার জায়গাটাই এখন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, নাই বললেই চলে। এই কারণেই আমি সেদিন এক জেলেকে নিয়ে আসছিলাম, কিন্তু ওটা আমার পছন্দ হয়নি, ওরে দিয়ে কাজ হবে না, ওকে জীবিত অবস্থাতেই পাঠাই দিছি। এরপর একটা বাচ্চাকে মেরে ফেলছি। এই জানিস কয়েকদিন আগে একটা বাচ্চা মারা গেছে। এখন তোকে নিয়ে আসছি কেন? প্রথমত যে এখানে সমস্যাটা কি হয়েছে এটা উপরে গিয়ে মানুষদেরকে বলবি। দ্বিতীয়ত, তুই এখন উপরে গিয়ে আমার জন্য একটা আসন দিবি। তোর যে বাড়ি সেখানে গিয়ে একটা আসন দিবি, আমি তোর উপর সওয়ার হব, ওই আসনে আমি এখন থাকবো। আমি আর নিচে থাকতে পারতেছি না, আমার থাকার জায়গাটা তোরা নষ্ট করে দিছিস। তখন বলে যে আমি গরিব মানুষ, আমার নিজেরই তো থাকার জায়গা নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, বিয়ে শাদী আমার হয় নাই, সন্তানাদি নাই, আমার হাজবেন্ড নাই, আমি কিভাবে আপনার জন্য আসন দিব বা জায়গা আমি ঠিক করব, আমি তো বুঝতে পারতেছি না। তখন উনি বলেন যে তুই যা উপরে গিয়ে বলবি, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে বলবি, তারাই ব্যবস্থা করে দিবে বলে আমার বিশ্বাস। আর তুই ওখানে আসন দিবি, আশা করছি তুই ধনী না হলেও তোর খাওয়া পড়ার আর কোনো অভাব হবে না, তবে তুই ধনী হবি না। আর তোকে কিছু কাজ করার জন্য আমি অনুমতি দেব, যদিও বা তুই সেটা পারবি না, সেটা আমি করে দিব। তার বিনিময়ে কোনো ধরনের টাকা পয়সা কিচ্ছু নিতে পারবি না, এভাবেই তোর জীবন চলে যাবে। তখন এই যে রানীপাল উনি বলেন যে কি করবেন, কারণ উনি তো আসলে কবিরাজি কিছু জানেনও না, একদম গ্রামের 8-10টা সাধারণ মহিলার মতোই উনি, কোনো বিদ্যা তার জানা নেই, এমনকি লেখাপড়া উনি জানেন না। কিন্তু ওই অবস্থা থেকে ওনার উঠে আসার জন্য এতে রাজি হওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। উনি রাজি হয়ে যান, তখনই নাকি ওনার মাথায় জট হয়ে যায়। আর এরপর ওনাকে পানির একটা নির্দিষ্ট জায়গায় যখন পৌঁছে দেন, তখন উনি বুঝেন যে উনি পানির মধ্যে আছেন, তখন উনি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না। এরপরে উনি ভেসে ওঠেন। তারপর তো এই অবস্থা। লোকজন যখন এই কথা শোনেন, তখন সামনে যে ঘটনাগুলো ঘটেছে, আগে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোর সাথে এই ঘটনা মিলান। এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ তারা একত্র একটা সিদ্ধান্ত নেন যে ওনাকে একটা জায়গা দিয়ে দেওয়া হবে। এলাকার একজন ব্যক্তি একটা জায়গা দিয়ে দেন যে মা তুমি এখানেই থাকো, তোমার আর মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে কাজ করতে হবে না, এখানেই তোমার একটা বসত ভিটা বানাই দিচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী, তুমি এখানেই থাকো, এইভাবেই তুমি মানুষের উপকার করো। এরপর থেকে উনি কিন্তু ওখানেই আছেন এখনো পর্যন্ত। কিন্তু এই রানীপাল জীবিত, যদিও বা আমরা কিন্তু এই রানীপালের নামের অংশ বিশেষে বলেছি, ওনার নামের আগে আরো একটা অংশ আছে, ওই অংশটা বাদ দিলে লাস্টে রানীপালটা আসে, তো এই জন্য আমরা রানীপাল বলেছি, পুরো নামটা আমরা বলতে পারিনি সঙ্গত কারণেই। তো এই যে ননিপাল ভাই, ওনার বোন কিভাবে এই রানীপালের ঘটনাটা জানল? ওনার বোনের একটা মারাত্মক সমস্যা ছিল, তা হচ্ছে ওনার বোনের গর্ভের সন্তান 3 মাস বয়স হলেই নষ্ট হয়ে যেত, মারা যেত। এরকম কিন্তু 3-4 বার হয়েছে। তখন নাকি এই রানীপালের কাছে উনি গিয়েছেন। রানীপালের কাছে যখন গিয়েছেন, তখন রানীপাল এগুলো তো জানেন না, ওনার উপর যখন পানির নিচের ওই মহিলা জিনটা সওয়ার হয়েছে, তখন সে বলছে যে তোকে একটা পাতা দিব, এই পাতাটা শুধু একটা নির্দিষ্ট সময় মুখে রাখবি, এরপর আশা করা যায় কোনো সমস্যা হবে না। কখন? উনি বলেছেন ঠিক 3 মাস
যখন হয় গর্ভের সন্তানের, তখন তোর একটা পেটে ব্যথা হয়, তাই না? উনি বলেন যে জি হয়। এরপরেই তো সন্তানটা মারা যায়। বলে হ্যাঁ। উনি বলে দেন যে ঠিক এরকম ব্যথা যখন হবে, সাথে সাথে এই পাতাটা তুই তোর জিহ্বার নিচের অংশে রাখবি। নিচের অংশে রাখার সাথে সাথে তোর মুখের মধ্যে ভয়ঙ্কর রকমের জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। কিন্তু খবরদার হাও করবি না, থুথুও ফেলবি না, পাতাটা মুখ থেকে বের করবি না। একা একাই মুখের জ্বালা পোড়া কমে গিয়ে স্বাভাবিক হয়ে যাবে, তখন গিয়ে পাতাটা বের করবি। তখন দেখবি তোর বাচ্চার কিছু হবে না, এবং তোর সাথে যে সমস্যাটা আছে এটাও আর থাকবে না। উনি কিন্তু বলেন নাই যে এটার সাথে কোনো জিন ঘটিত সমস্যা আছে নাকি ওনার শারীরিক কোনো সমস্যা ছিল, কিছুই বলেন নাই। উনি যখন পরবর্তীতে গর্ভবতী হয়েছেন, এরপর ওই পাতাটা রেখে দিয়েছিলেন। ওই পাতাটা কিন্তু শুকনো পাতাই ছিল আর কি, বিশেষ জায়গায় রেখে দিয়েছিলেন। ওই পাতাটা তখনই উনি মুখে দিয়েছেন যখন হঠাৎ করে ওই পেইনটা শুরু হয়েছে। তখন মুখে দেওয়ার সাথে সাথে ওই পেইন বন্ধ হয়ে গেছে, কিন্তু মুখের মধ্যে এমন জ্বালা পোড়া শুরু হয়েছে, উনি অনেকক্ষণ বহু কষ্টে মুখ বন্ধ করে রেখেছেন। ওনার শাশুড়ি ওনার পাশে দাঁড়ানো, বলছে মা খবরদার মুখ খুলিস না, খবরদার থুতু ফেলিস না। কারণ উনি তো জানতেন, উনি তো এই রানীপালের কাছে নিয়ে গিয়েছিলেন আর কি। বহু কষ্টে প্রায় 30 মিনিটের মতো বা এরকম কাছাকাছি সময় অনেক কষ্টে মুখ আটকে ছিলেন। খুব জ্বালা পোড়া, মানে পা খিচুড়ি উঠে গেছে, পা ছটফট করতেছে, হাত পা ছটফট করতেছে, তারপর উনি মুখ খুলতেছেন না, থুতু ফেলতেছেন না। মুখের মধ্যে এমন জ্বালা পোড়া, আস্তে 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 নাকি ওই জ্বালা পোড়াটা স্বাভাবিক হয়ে যায়, মানে এটা কমে যায়, মুখটা একদম স্বাভাবিক হয়ে যায়। এরপরে গিয়ে ওই পাতাটা উনি বের করেছেন। এরপর ওনার সন্তান হয়েছে, একটা কন্যা সন্তান। ওই কন্যা সন্তানের পরে স্বাভাবিকভাবে আর একটা পুত্র সন্তান হয়েছে। তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। রানীপাল কিন্তু এখনো জীবিত আছেন। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু শেষ না। এই যে পানির নিচের দানবীয় আকৃতির ওই নারী অবয়বটি যে কথা বলেছে, আসলে এই কথার সত্যতা কি, এটা জানা যায় যে ওখানে হঠাৎ করেই স্থানীয় কিছু লোক অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন শুরু করে ড্রেজার মেশিন বসিয়ে। তারা যেখানে ড্রেজার মেশিনটা বসিয়েছে, ওনারা কিন্তু বর্ষাকালে বসাইছেন আর কি। এই মেশিনটা কিছু কন্টেইনারের উপরে, কন্টেইনার বলতে গোল গোল ড্রামের মতো কিছু বড় বড় ড্রাম, তার উপরে পাটাতনের উপরে মেশিন বসানো। এরপর পাইপটা নিচে চলে গেছে নিচ থেকে বালু ওঠানোর জন্য। ওইখানে কিন্তু কিছু লোকজন থাকতো সার্বক্ষণিক, এই মেশিনটা অন করা অফ করা, মেইনটেনেন্সের জন্য। দিন হোক রাত হোক, ওরা মাঝে মাঝে হঠাৎ করে একটা জিনিস দেখতেন। সেটা হচ্ছে যে মনে হতো নিচ থেকে কেউ এই কন্টেইনার সহ, যে কন্টেইনারটা এত বড় একটা মেশিনকে ভাসিয়ে রেখেছে, এইটা সহ মনে হচ্ছে অর্ধেকটা কন্টেইনার ডুবে গেছে। অর্থাৎ এই গোলাকৃতির ড্রামের মধ্যে যে কন্টেইনারগুলো, অর্ধেকটা ডুবে গেছে, মেশিন সহ ডুবে গেছে। মনে হচ্ছে নিচ থেকে কেউ এগুলো টেনে নিয়ে যাচ্ছে। আবার হঠাৎ করে মনে হলো যে নিচ থেকে এটা ছেড়ে দিয়েছে, লাফ দিয়ে উঠেছে পানির উপরে। যখন এটা নিয়ে যায় তখন নাকি ওনারা অনেক লম্বা লম্বা চুল দেখতেন, চুলের মতো কিছু একটা, চতুর্দিকে চুল ছড়িয়ে পড়েছে, এটা ওনারা দেখতেন। এরকম বেশ কয়েকবার দেখেছেন। মালিক পক্ষকে ওখানে থাকা মিস্ত্রিরা অবহিত করেছেন। এরকম 7-8 দিনের কাছাকাছি বা এরকম একটা সময় হওয়ার পর কোনো একটা কারণে এই মালিক পক্ষ ভয় পেয়ে এই ড্রেজিংটা বন্ধ করে দেয়। কিন্তু ততদিনে কিন্তু ওই পানির নিচে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এটাই মূলত পরবর্তীতে জানা যায় যে এই বিষয়। প্রিয় লিসেনার্স, আমি বলেছিলাম কিছু কথা বলবো। আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, চট্টগ্রামের সীতাকুণ্ডে গিয়েছিলাম। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্প যেটা, সেটা দেখে এসেছি। আমার সাথে ছিল আমাদের মডারেটর বদরুজ্জামান রাকিব, আমার সাথে ছিল আরাফ। আমরা সেই জায়গাগুলো যখন দেখতে যাই, এর মধ্যে গুলিয়াখালী বিচে যাই। গুলিয়াখালী বিচে যাওয়ার পর আমাদের যিনি সিএনজি চালক, এই সিএনজি চালকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। ওনার একটা ইন্টারভিউ কিন্তু আমরা আপলোড করেছিলাম। সেখানে কিন্তু উনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ, যেটা এই বাঁশবাড়িয়া সি বিচের ওখানে ইদানিং হর হামেশাই মানুষ হারিয়ে যাচ্ছে, এবং এই মৃত্যুটা মোটেও স্বাভাবিক না।
দেখা যাচ্ছে জোয়ারের সময় ওনারা যেখান থেকে হারিয়েছেন, ভাটার সময় তো পানি অনেক দূর চলে যায়, তাদেরকে অনেক খোঁজাখুঁজি করা হয়, তো পাওয়া যায় না। কিন্তু ঠিক আবার যখন জোয়ার হয়, ওই একই জায়গায় তাদেরকে পাওয়া যায়। এটার পিছনে কারণটা কি? অনেকেই কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন। সেটা হচ্ছে, ওখানে কিন্তু বাংলাদেশের রিনাউন্ড একটি কোম্পানি ড্রেজিং করছে, ড্রেজিং করে প্রচুর পরিমাণে বালু উত্তোলন অলরেডি করে ফেলেছে। অনেকে বলে ওই ড্রেজিং করার কারণে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে, চোরা গর্ত হয়ে গেছে। যখন তারা সাঁতার কাটতে নামে, ওখানে পানির একটা পাক খায়, ওখানে চলে যায়। তাহলে পাক খাওয়ার পর তো ওখানেই ডেড বডি পাওয়ার কথা, অথবা তাদের লাশটা অন্য জায়গায় চলে যাওয়ার কথা। ঠিক যেখানে নামে ওখানেই কেন পরবর্তীতে আবার তাদের ডেড বডিটা পাওয়া যায়? এটা কিন্তু ওখানে হচ্ছে। বুঝাই যায় যে ওখানে এমন কোনো একটা বিষয় হয়েছে যার কারণে এই নিরীহ লোকদেরকে মরতে হচ্ছে। এই জন্য বাঁশবাড়িয়া সি বিচে কাউকে না নামার অনুরোধ করছে। অনেকে ইউটিউবে বিভিন্ন ট্রাভেল ব্লগগুলো দেখে অনেকে সেখানে গোসল করতে নামছেন। এটা কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার হয়ে যাচ্ছে। আমাদের এই এপিসোডের মাধ্যমে আমরা আপনাদেরকে সচেতন করার জন্যই কিন্তু তথ্যগুলো বললাম। আশা করি আপনারা বাঁশবাড়িয়া সি বিচে যাবার পর সেখানে নামার আগে ভেবে চিন্তে নামবেন। এটা কিন্তু বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা আশেপাশের লোকদেরকেও কিন্তু জিজ্ঞেস করে দেখতে পারেন। আর আমরা যে ভিডিওটা আমাদের পেজে আপলোড করেছি, আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। আর এই ঘটনার যে সত্যতা আছে কিনা সেখানে কিন্তু ওই সিএনজি চালকের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি। আপনারা ওই এলাকায় বেড়াতে গেলে তার ফোন নাম্বারে ফোন করে তার সাথে যোগাযোগ করে যেতে পারেন। উনি স্বল্প মূল্যের মধ্যেই আশেপাশে যতগুলো বিচ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে। আর আরো একটি বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের দুইজন ব্যক্তি 5 আগস্টের দিন জনতার গণপিটুনিতে মারা গিয়েছিলেন। এই দুইজন ব্যক্তির মৃত্যু নিয়েও রহস্য আছে। আমরা জানি যে গণপিটুনিতে মারা গেছেন। আমি এবং বদরুজ্জামান রাগিব আমরা যখন চাঁদপুরে যাই, চাঁদপুরে যাওয়ার পর স্থানীয় এক ব্যক্তির সাথে কথা বলে এমন কিছু রহস্যময় তথ্য জানি যেটা আসলে অনেকেই জানে না। এনারা কিন্তু এই নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িত ছিলেন। তাদের মৃত্যুটা আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলো, এখানে অনেক রহস্য রয়ে গেছে। যারা ওই এলাকার আছেন তারা বুঝতে পারবেন। অনুগ্রহ করে কমেন্ট সেকশনে অন্তত এই দুইজনের নামটা আপনারা লিখবেন না। এরা কিন্তু বাংলাদেশের রিনাউন্ড দুইজন ব্যক্তি ছিলেন একসময়। এই ঘটনাটা এই কারণে বলছি যে এই যে নদী থেকে বালু উত্তোলন করা, নদীর নিচে যে সমস্ত আল্লাহর সৃষ্টিগুলো রয়েছেন তাদের আবাসগুলো নষ্ট হয়ে গেলে তারা কিন্তু ক্ষিপ্ত হন। তারা সুযোগ পেলেই কিন্তু আক্রমণ করে বসে। এমনিতে কিন্তু তারা নেয় না, কিন্তু এরকম যদি তাদেরকে বিরক্ত করা হয়, তাদের আবাসস্থল নষ্ট করা হয়, তাহলে কিন্তু তারা নেয়, মানুষদেরকে নিয়ে যায়, তারা ক্ষিপ্ত হয়ে যায়। আর ওই দুজন ব্যক্তির আসলে এরকম একটা ঘটনা ঘটেছিল এই কারণেই বলে অনেকেই অনুমান করেন। তবে ওই সময়ের রাজনৈতিক বাস্তবতা এবং বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায় এই চিন্তা কিন্তু আমরা যারা বিভিন্ন সময় পেপার পত্রিকায় তাদের এই অবস্থা দেখেছি তখন কিন্তু এটা মাথায় আসেনি। কিন্তু আমরা যখন ওই এলাকাতে গিয়েছি, যাবার পর ওখানকার একজন ব্যক্তির সাথে কথা বলে এমন একটা রহস্যময় জিনিস জানলাম, তা আসলে এইভাবে মানুষের সামনে উপস্থাপন করাটাও এটা বেশ বিব্রতকর পরিস্থিতি পড়তে হবে বলে মনে করি। এই জন্য আমি কিন্তু ডিটেলসে বলছি না, তাদের নামও বলছি না। আমি শুধু এই কারণেই বললাম বিষয়টা, সেটা হচ্ছে যে নদী থেকে বালু উত্তোলন করা যত্রতত্রভাবে, এটা সরকারিভাবেও নিষিদ্ধ। এটা পরিবেশের জন্য বিপর্যয় সৃষ্টি করে। সরকার ইজারা দেয় যে জায়গাগুলো যেখান থেকে বালু উত্তোলনের অনুমতি আছে, এগুলো ছাড়া অবৈধভাবে যত্রতত্র কোথা থেকে বালি উত্তোলন করাটা আইনত দণ্ডনীয়, যেমন ঠিক তেমনি এগুলো আমাদের এই জগতে আরো কিছু আল্লাহর সৃষ্টি রয়েছেন, তাদেরও অসুবিধার কারণ। তাদেরও আমরা বিপদে ফেলছি, তাদেরকে বিপদে ফেলার মাধ্যমে অনেক নিরীহ মানুষকে আমরা বিপদে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই ধরনের কর্মকাণ্ড থেকেও আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটির শুরুর অংশে ওনার জন্ম থেকে শুরু করে নিয়ে পারিবারিক বিভিন্ন ভয়ঙ্কর বিষয়, এরপর
উনি কর্মসূত্রে মালয়েশিয়াতে গিয়েছিলেন, সেখানেও ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। এরপর আবার দেশে চলে আসেন, এখন উনি দেশেই রয়েছেন। তো চলুন ঘটনা শুরু করি। উনি জানিয়েছেন যে ওনাদের বংশে ছেলের সংখ্যা কম। ওনার কিন্তু বড় 3 বোন রয়েছে। ইমন ভাইয়ের জন্ম 1994 সালে। ওনার যখন জন্ম হয়, ওনার মা একটা মানত করেছিলেন যে ওনাকে মাদ্রাসায় লেখাপড়া করাবেন, কারণ 3 মেয়ের পর 1 ছেলে। ওনার যদিও বা আরো একটা ছোট ভাই হয়েছে পরবর্তীতে। উনি জানিয়েছেন যে ওনার জন্মের ঠিক 5 দিন, যখন এই 5 দিনের দিন রাতের বেলা ওনার মা উনি খেয়াল করেন যে এই ইমন ভাইয়ের পেটের উপরে, তারপর সাইড দিয়ে কেমন যেন আঠালো কিছু পদার্থ উঠে। যখন লাইট জ্বালিয়েছেন, উনি দেখতে পেলেন চতুর্দিকে রক্ত। দেখা গেল যে ওনার জন্মের পর ওনার নাভিতে যে বাঁধনটা দেওয়া হয়েছিল, এটা লুজ হয়ে গেছে। এখান থেকেই মূলত রক্তপাত হয়েছে বলে অনুমান করেছেন। তবে এটা কিন্তু লুজ হওয়ার কথা ছিল না। যাক, আল্লাহর রহমতে এটা নিয়ে খুব বেশি সমস্যা হয়নি। তবে উনি জানিয়েছেন যে ছোটবেলা থেকেই ওনার বদ নজর লাগতো খুব মারাত্মকভাবে। অনেকে থাকে না যে খুব দ্রুতই আক্রান্ত হয়ে যায় বদ নজরের কারণে, উনি তেমন। উনি জানিয়েছেন বর্তমানে ওনার হাইট 5 ফুট 11 ইঞ্চি। উনি সুদর্শন দেখতে, এটা উনি জানিয়েছেন। উনি ছবিও ইমেইলে পাঠিয়েছেন, আমি দেখেছি ছবিটা। মাশাআল্লাহ, উনি আসলেই সুদর্শন একজন মানুষ। ওনার এই কারণেই মূলত বদ নজর লাগে বলে অনেকে মনে করেন, কিন্তু শুধুই কি এই কারণ, নাকি অন্য কোনো কারণ রয়েছে? ওনার নানা, উনি কিন্তু ঝাড়ফুঁক জানতেন। ঝাড়ফুঁক জানলেও উনি ঝাড়ফুঁক করার পর মারাত্মক কিছু সমস্যা হয়ে যেত পরিবারের অন্য সদস্যদের উপরে। নানা কিন্তু ঝাড়ফুঁক শিখেছিলেন তার আপন ফুফুর কাছ থেকে। তবে ফুফুর কাছ থেকে ঝাড়ফুঁক শিখলেও ফুফুর কাছ থেকে অনুমতি নিতে পারেননি। ফুফু ইন্তেকাল করেছিলেন। যেহেতু অনুমতির একটা ব্যাপার থাকে এই ধরনের কাজগুলোতে, যেহেতু উনি অনুমতি নিতে পারেননি, এই কারণেই হয়তোবা উনি কারো চিকিৎসা করলে, ঝাড়ফুঁক করলে পারিবারিক মারাত্মক সমস্যার মুখোমুখি উনি হতেন, ওনার পরিবারের সদস্যরাও হতো। প্রিয় লিসেনার্স, এটা তো একদম শুরুর দিকের কথা বললাম। উনি জানিয়েছেন ওনার নানা বাড়ি দাদা বাড়ি একই জায়গাতে, অর্থাৎ ওনার নানা বাড়ি দাদা বাড়ি একই উপজেলাতে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়াতে। ওনার বোন, যিনি সবার বড় আর কি, ওনার থেকে 9 বছরের বড় তিনি। ওনারা তো ঢাকাতে থাকতেন। ঢাকার মিরপুরে যেখানে থাকতেন, ওই বাড়িটা নাকি অনেক পুরনো, ওই পাকিস্তান পিরিয়ডে এটা তৈরি করা হয়েছিল, বা তারও আগে তৈরি করা হয়ে থাকতে পারে। বাড়িটা ছিল 3 তলা। এই 3 তলার এই যে বাড়িটা, এই বাড়ির যিনি মালিক ছিলেন, ওনার 2 জন স্ত্রী ছিলেন। দেখা যেত যে একটা ফ্লোরে ওনারা থাকলে অন্য 2টা ফ্লোর 2 স্ত্রী থাকতেন আর কি। এইভাবে আর কি এটা বন্টন করা ছিল। সন্ধ্যার দিকে যখন এই যে ইমন ভাই সহ ওই যে ভদ্রলোক যিনি বাড়ির মালিক, তারও তো 2টো পরিবার, যেহেতু সন্তানাদি আছে, সবাই মিলে কিন্তু ছাদে খেলতেন। সন্ধ্যার আগ দিয়ে ওই ভদ্রলোকের 2য় স্ত্রী উনি এসে বাচ্চাদেরকে ছাদ থেকে নামিয়ে দিয়ে ছাদের যে দরজাটা এটা বন্ধ করে দিতেন। কেননা সন্ধ্যার পর বাচ্চারা ছাদে খেলাধুলা করুক, এটা উনি পছন্দ করতেন না। এর পিছনে কারণও ছিল। ওনারা যখন নতুন বাড়িতে উঠলেন, তখন দেখা গেল যে ওই ভদ্রলোকের 2য় স্ত্রী উনি এভাবে সন্ধ্যার দিকে ওনাদের বাচ্চা কাচ্চা সহ এই ইমন ভাই, ওনার বোন, সবাইকেই নামিয়ে দেন। না নামতে চাইলে একটু রাগারাগিও করেন। নামিয়ে দেবার পর দেখা গিয়েছে মাগরিবের আজান হয়ে গেছে, কিছুক্ষণ পর ছাদের উপর থেকে ধুমধাম আওয়াজ আসতো। তখন এই ইমন ভাই, ওনার বোন, তারা আক্ষেপ করে বলতেন যে দেখলা, আমাদেরকে নামাই দিয়ে নিজেদের বাচ্চাদেরকে এখন খেলার জন্য ছাদে উঠিয়ে দিয়েছে। একবার নাকি ইমন ভাই রাগ করে ছাদে উঠেছিলেন। উনি উঠে দেখেন যে ছাদের দরজাটা ঠিকই বন্ধ, কিন্তু ধুমধাম আওয়াজ কিন্তু হচ্ছে। তখন উনি দ্রুত নিচে নেমে আসেন। উনি যখন পরিবারের সাথে বিষয়টা শেয়ার করেন, তখন পরিবারের লোকজন বুঝতে পেরেছিল আসলে ওই যে ভদ্র মহিলা, উনি কেন সন্ধ্যার আগেই বাচ্চাদেরকে জোর করে ছাদ থেকে নিচে পাঠিয়ে দেন। এটা ছিল একটা কারণ। এই যে নানা কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে ইমন ভাইয়ের সবার বড় বোন,
তিনি তুলা রাশির। একবার নাকি তাকে সামনে বসিয়ে এই আপার দুই বৃদ্ধাঙ্গুলি সামনে রেখে উনি কিছু দোয়া পরে ফু দিয়ে বললেন যে দেখো তো কিছু দেখতে পাও কিনা। উনি নাকি নখের দিকে তাকিয়ে চমকে উঠেছিলেন, চিৎকার দিয়ে উঠেছিলেন। উনি দেখেন যে সাদা দাড়িওয়ালা কেমন চেহারার একজন ব্যক্তি, দুই নখেই একই চেহারার ব্যক্তিকে দেখা যাচ্ছে। যখন চিৎকার দিয়ে উনি উঠেছেন তখন নানা বলেন যে খবরদার এই মেয়েকে কখনোই, যত সমস্যাই হোক না কেন, যেই যত অনুরোধ করুক না কেন, কখনো আসনে বসাতে দিবা না। কারণ তুলা রাশি হলেই যে সবাই সব কাজ পারবে, হাত চালান দিতে পারবে, বাটি চালান দিতে পারবে, তারপর জিন তাদের উপরে আসর করে ভিতরে ঢুকে কথা বলবে, এটা সত্য। কিন্তু সবাই এই কাজটা পারবে না, সবাই তার বডিতে এই লোড নিতে পারবে না। তুলা রাশি হলেই যে সবাই পারবে এমন কোনো কথা নাই। এই মেয়েটাই তার একটা জ্বলন্ত উদাহরণ। একে কোনোভাবেই কোনো আসনে বসানো যাবে না, যে যত অনুরোধ করুক না কেন। এটা কিন্তু ইমন ভাইয়ের মাকে খুব ভালোভাবেই নানা বলে দিয়েছিলেন। এরপর তো অনেকদিন কেটে গেছে, উনিও আস্তে আস্তে বড় হয়েছেন। যখন মোটামুটি ওনার বয়স কত, ওনার মোটামুটি 7-8 বছর বয়স এরকম একটা সময়, বা 8-9 বছর বয়স এরকম একটা সময়, তখনই তো ওই যেই বাড়িতে ভাড়া থাকতেন ওনারা, তখন ওই বাড়িতেই আছেন। বাড়ির মালিকদের সাথে ওনাদের খুবই ভালো সম্পর্ক ছিল। একবার হয় কি, ওই বাড়ির একটা ছেলে, ওই মালিকেরই ছেলে হঠাৎ করে মিসিং হয়ে যায়। কোথায় গেল কোথায় গেল, থানায় ডায়েরি করা হয়, পুলিশরাও খুঁজে পাচ্ছে না, তার তো এভাবে হারিয়ে যাওয়ার কথাও না। এদিকে তা হুজুর কবিরাজ দেখানো শুরু করলেন, যে তারা চিন্তা করছেন যে কোথায় গেল, নিশ্চয়ই জিনে নিয়ে গেছে। যেহেতু ওনাদের বাড়ির ছাদে একটা সমস্যা ছিল, হতে পারে এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। এই চিন্তা করি মূলত তারা হুজুর কবিরাজ দেখানো শুরু করলেন, ডাকা শুরু করলেন। তো হুজুর একজন আসেন, আসার পর উনি খুঁজছেন যে তুলা রাশির লোক লাগবে। এদিকে ইমন ভাইয়ের বড় বোন যে তুলা রাশির, এটা কিন্তু ওনারা জানতেন। তখন ওই বাড়ির যিনি একজন ভদ্র মহিলা, বিশেষ করে যার বাচ্চা আর কি, মানে মালিকের স্ত্রী, উনি তো এসে ইমন ভাইয়ের মাকে খুব অনুনয় বিনয় করছেন যে আপনার মেয়েটাকে দেন, তুলা রাশির লোক, ঢাকা শহরে এখন কোথায় খুঁজে পাবো। এদিকে ইমন ভাইয়ের মা তো রাজি না, কারণ নানা নিষেধ করেছেন। তিনি নিশ্চয়ই বুঝে শুনে নিষেধ করেছেন, তিনি তো তার নাতনিকে বিপদে ফেলার জন্য কোনো কথা বলবেন না। এদিকে ইমন ভাইয়ের মা তো রাজি না। তখন ওই ভদ্র মহিলা বলতেছেন যে আপা, আজ যদি আপনার একটা সন্তান মিসিং হতো, তখন কি আপনি আমার সাথে এরকম আচরণ করতে পারতেন? এইভাবে ইমোশনালি তাকে একদম দুর্বল করে ফেলে, মানসিকভাবে দুর্বল করে ফেলে। শেষ পর্যন্ত ইমন ভাইয়ের মা রাজি হয়ে যান। তারপর অন্ধকার একটা ঘরের মধ্যে এই ইমন ভাইয়ের বোনকে বসানো হয়, আরো অনেক লোকই সেখানে ছিলেন। এদিকে সেই হুজুর দোয়া পরে জিন হাজিরের আমল শুরু করেছেন। এই জিনটা এসে সরাসরি ইমন ভাইয়ের বোনের শরীরের মধ্যে ঢুকে যাবে। হঠাৎ করে এমন এক চিৎ করে উঠছেন ইমন ভাইয়ের বোন, এক চিৎকারে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তারপর লাইট জ্বালানো হয়, দেখা গেল উনি অজ্ঞান হয়ে আছেন। তাড়াতাড়ি তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয়, কাজ আর হলো না। তারপর ওনার জ্ঞান ফেরে, উনি এমন ভয়ঙ্কর একটা জিনিস দেখেছিলেন, ওইটা দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তখন মনে পড়ে যায় যে তার নানা তো বলেছিল যে সবাই এটা নিতে পারে না, সে এটা নিতে পারবে না কখনোই। তুলা রাশি হলো সেইটার যোগ্য নয়, তাকে কেন বসানো হলো? যাই হোক, পরিবার থেকে তো বোঝা গেল যে আসলে কারো অনুরোধে এই কাজটা করা মোটে উচিত হয়নি, এতে ওনার বড় ধরনের বিপদ আপদ হয়ে যেতে পারত। এরকম চিন্তা করতে করতেই ঘটে আর একটা ঘটনা। এক রাতে, তখন তো ইমন ভাই ছোট, দেখা গেল যে ওনার বড় বোন, মেজ বোন, ছোট বোন একটা জায়গায় ঘুমিয়ে আছেন, তো উনি আর একটা পাশে ঘুমিয়ে আছেন ওই রুমে। হঠাৎ করে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখা গেল ওনার বড় বোন ওনার পাশে বসে পিঠে মেরেছেন একটা চর, মানে চর দিয়েছেন, চরের কারণে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর আবার মেরেছেন আর এক চর। এরপর তো উনি চিৎকার দিয়ে উঠছেন, কারণ হলো উনি তাকিয়ে দেখেন ওনার বড় বোনের চেহারা স্বাভাবিক না, কেমন যেন ভয়ঙ্কর দেখা যাচ্ছে। ঘরের ভিতরে ডিম লাইটের আলো যতটুকু ছিল তাতে বুঝতে পারেন উনি লাফ দুইটা লাইট জ্বালিয়েছেন। এদিকে তার অন্য বোনেরাও প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এদিকে তার বড় বোন হি 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 করে হেসে দিয়েছে। হেসে দেওয়ার পর ওনাদের ওই রুমের দরজা ছিল তো, যেটা ছিল ওটা তো খোলা ছিল, কিন্তু জানালা যেগুলো ছিল এগুলোও খোলা ছিল, জানালা বন্ধ ছিল না। বাম পাশের যে জানালা ছিল, এই জানালা দিয়ে বাইরে গাছপালা দেখা যেত।
এরপরে কি করলো, ঘাটটা ঘুরিয়ে ওই যে বাম পাশের জানালার দিকে ওনার বোন তাকিয়েছে, আর সে ঘাড় ঘুরায় না। তার মা বাবা আসে, ঘাটটা ঘোরানোর চেষ্টা করে, মনে হচ্ছে ঘাটটা একদম শক্ত হয়ে গেছে, এমন শক্ত কোনোভাবেই ঘাড় ঘোরানো যাচ্ছে না। উনি কথাও বলেন না, একভাবে তাকাচ্ছেন। এদিকে লোকজন আসে, আরো অনেকে আশপাশ থেকে, যে এরকম একটা সমস্যা হয়েছে। একজন প্রতিবেশী আন্টিও আসে, তার কাছেও জিন আসতো। যেই না ওই আন্টি আসছে, তখন এই ইমন ভাইয়ের বড় বোন রিয়াক্ট করে, চিৎকার চেঁচামেচি করতে থাকে, এই তুই এখানে আসিস কেন, তা ভাগ এখান থেকে, দুষ্টু মহিলা, এরকম ভাবে গালিগালাজ করতে থাকে। মানে তাকে দেখে সহ্য করতে পারেনি। এর ভিতরে আরো বেশ কিছু ঘটনা ঘটে যায়। তবে পরবর্তীতে বোঝা যায় যে এই ইমন ভাইয়ের বোনের উপরে যে হাজির হয়েছে, সে একজন মুসলিম জিন, ভালো জিন। সে একটা পর্যায়ে ইমন ভাইকে ইশারা করে কাছে রাখে। ইমন ভাই সাহস করে যান, যাওয়ার পর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যে নামাজ কালাম পড়বি, তুই ভালো, তবে তোরও বিপদ আছে সামনে, সাবধানে থাকতে হবে। তো এরপর নাকি সে চলে যায়। যখন চলে যায় তখন ইমন ভাইয়ের বোন অজ্ঞান হয়ে যান, এরপরে উনি স্বাভাবিক হয়ে যান। তো পরিবারের লোকজন বুঝতে পারে যে আসলে ওই আসনে তাকে বসানো মোটে উচিত হয়নি। এরপর আরো বহুদিন কেটে যায়, ইমন ভাই বড় হয়েছেন। এর ভিতরে আরো অনেক ঘটনা ঘটেছে, পারিবারিক বিভিন্ন ছোটখাটো ঘটনা। এগুলো বলতে গেলে তো অনেক দীর্ঘ সময় লেগে যায়, সেগুলো আসলে না বলাটাই সমীচীন। ওনার বয়স যখন 24 কি 25 বছর, তখন উনি মালয়েশিয়াতে যান। মালয়েশিয়াতে উনি যে কোম্পানিতে চাকরি নিয়ে গিয়েছিলেন, এই কোম্পানি কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের একটা কোম্পানি। এরা একটা বিশেষ কাজ করে, তা হচ্ছে বিমানের যেই পাখা, এই পাখা তৈরি করে। বিমানের পাখা তৈরি করা, এটা এই যে কোম্পানিগুলো, এদের কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট থাকে, মানে প্রচুর ইনভেস্টমেন্ট, অনেক বিনিয়োগ থাকে এখানে, অনেক টাকা বিনিয়োগ করতে হয়, এবং অনেক দামি দামি মেশিনগুলো থাকে। এই পাখাগুলো বোয়িং বিমানে সেট করা হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে কত বড় কোম্পানি হতে পারে। ইমন ভাই জানিয়েছেন যে এই কোম্পানির এক মাথা থেকে আর এক মাথা যদি পায়ে হেঁটে যাওয়া হয় তাহলে কয়েক ঘন্টা লেগে যায়, মানে এত বড় আর এত জটিল এবং দামি দামি মেশিনারি সেখানে আছে। এগুলোর ব্যবহার আসলে স্পেশাল জ্ঞান যাদের আছে ওই বিষয়ে, তারাই করতে পারেন নিঃসন্দেহে। এমনি হালকা জ্ঞান নিয়ে বা হালকা ট্রেনিং দিয়ে আসলে ওই কাজগুলো করানো সম্ভব না। যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছেন তারা এই বিষয়গুলো বোঝেন আর কি। তো উনি ওখানে কাজে গিয়েছেন। কাজে যাওয়ার পর প্রথম দিকে ওনাদের কিছু বেসিক ট্রেনিং করাতে হবে, কারণ ওনাদের কাজটা আসলে তো বিমানের পাখা বানানোর ওই জটিল কাজ না, ওনাদের অন্য কাজ ছিল। কিছু বেসিক ট্রেনিং করানোর জন্য মোটামুটি 14 দিনের মধ্যে একটা সময় লাগবে, বা এরকম কাছাকাছি একটা সময়। তো ওনারা যাওয়ার পরই দেখা গেল হঠাৎ করে এই কোম্পানির অর্ধেকটা অংশ, বিশেষ করে যেই পার্টে অনেক দামি দামি মেশিন ছিল, ওই পার্টটা টোটালি বন্ধ করে দেওয়া হলো। বলা হলো ওখানে যেন কেউ না যায়, কেউ যেতে পারবে না ওখানে। হঠাৎ করে কোম্পানি এরকম একটা সিদ্ধান্ত নিল, এটা তো যে কোনো প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের একটা লোকসান হবার সিদ্ধান্ত, কিন্তু প্রতিষ্ঠান নিশ্চয়ই ইচ্ছা করে এটা নেয়নি। আর ওনারা নতুন গিয়েছেন, তখন ওনাদের প্রথম দিকে বেশ দিনের একটা বড় সময় ক্লাস করতে হতো। ওনাদের যে ক্লাসরুমগুলো ছিল, এই ক্লাসরুমগুলো ছিল বেশ নির্জন জায়গায়। ক্লাসরুম যেখানে, এখান থেকে যদি চা কফি খাওয়ার জন্য যাবেন বা নাস্তা করার জন্য বা দুপুরের খাবার খাওয়ার জন্য, ওই জায়গায় নাকি হেঁটে যেতেও 10 মিনিট বা তারও বেশি সময় লাগে, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। তাহলে কত বড় জায়গা, কত বড় অবকাঠামো সেখানে তৈরি করা হয়েছে। ওনারা বেশ কয়েকজন গিয়েছেন, তো এক রুমে 5 জন করে বসবেন। এখন দেখা গেল অতিরিক্ত বেশ কয়েকজন চলে আসেন, তাদের জন্য আর একটা রুম খুলে দেওয়া হয়। ওই রুমটা নাকি কখনো খোলা হয় না কোনো একটা অজ্ঞাত কারণে, তাদের জন্য ওরা খুলে দেওয়া হয়। ওই রুমটা খোলার পর ওখানে ক্লাস চলছে, অল্প সময় পরে হঠাৎ করে চিৎকার চেঁচামেচির আওয়াজে এই রুম থেকে সবাই ওখানে গিয়েছে। কি হয়েছে তখন দেখা গেল ওখানে আরেকজন বাংলাদেশি ভাই আসছেন। ওনার বয়সটা মধ্যবয়সী, ওনার 2 জন সন্তান আছে, উনি অবিবাহিত নন আর কি, তার বয়স 40-এর কাছাকাছি এরকম একজন ব্যক্তি গিয়েছেন আর কি। সাধারণত দেখা যায় ওখানে ইয়াং লোকজনই বেশি আসে, তো উনি আসেন এখানে ট্রেনিং নেওয়ার জন্য, কাজ করার জন্য। দেখা যাচ্ছে যে ওই রুমে যিনি ক্লাস নিচ্ছিলেন ওই ভদ্রলোকও মুসলিম। মালয়েশিয়াতে অনেক মুসলিম আছে। উনি ফু দিচ্ছেন, দোয়া দুরুদ করে ফু দিচ্ছেন, আর উনি অস্বাভাবিকভাবে বসে আছেন, কিভাবে যেন তাকাচ্ছেন। আর
অদ্ভুত ধরনের শব্দ করছেন। বোঝা যাচ্ছে উনি সম্পূর্ণরূপে জিন দ্বারা আক্রান্ত হয়েছেন। এখন ওনারা তো চলে আসছেন, আসার পর কোনোভাবেই মানে তাকে থামানো যায় না। তখন কি করবে? ওখান থেকে সিদ্ধান্ত নেওয়া হলো দ্রুত ওনাকে একজন ভালো রাকির কাছে নিয়ে যেতে হবে। কোনো হুজুর ছাড়া এই সমস্যার সমাধান করতে হবে না, হসপিটালে নিয়ে গেলে হবে না। তো ওই ভদ্রলোকের পরিচিত একটা জায়গা ছিল, ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠানো হলো। এখন গাড়িতে ওঠানোর সময় আরও তো বেশ কয়েকজন সহযোগী লাগে, তখন কিন্তু ইমন ভাইয়ের সাথে ওঠেন। দেখা গেল পুরো গাড়িতে যতটুকু সময় ওনারা বসেছিলেন এই লোকটা মাঝে মাঝে মুচকি মুচকি হাসে শুধু ইমন ভাইয়ের দিকে তাকিয়ে, কিন্তু কথা বলে না। কিন্তু এরপর একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয়। ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার পর মালয়েশিয়ান একজন ব্যক্তি, একজন রাকি, উনি কি করলেন, ওই পান কি যেন বলে পড়লেন, এরপর পানগুলো পোড়ালেন, তারপর কলা পাতা এগুলো দিয়ে একটা চিকিৎসা করলেন, ধোয়া দিলেন, কিন্তু কোনো কাজ হলো বলে মনে হলো না। তাকে নিয়ে আসা হলো, ওনার আচার আচরণে অস্বাভাবিকতা। তারপর পুলিশ ডাকা হলো। পুলিশ এসে চিন্তা করছেন যে ইচ্ছা করে কোনো ভণ্ডামি করতেছে কিনা। পুলিশ এসে বলতেছে যে তুমি ঠিক হয়ে যাও, নাহলে কিন্তু তোমাকে ধরে নিয়ে যাব। দেখা গেল যে উনি খালি মুচকি হাসে পুলিশের দিকে তাকিয়ে, কোনো কথা বলে না, কিন্তু আবার মুচকি হাসে ইমন ভাইয়ের দিকে তাকিয়েও। পুলিশ বুঝতে পারলেন যে এর অবস্থা ভালো না, এখানে কাজ করতে পারবে নাকি দেশে পাঠিয়ে দিতে হবে। সিদ্ধান্ত হলো দেশে পাঠিয়ে দেওয়া হবে। তারপরও একটা মানুষ এত টাকা পয়সা খরচ করে আসছে, কোম্পানি তাকে রিক্রুট করেছে, অর্থাৎ চাকরি দিয়েছে, কোম্পানির তো একটা খরচ হয়েছে, দেখি লোকটা স্বাভাবিক হয় কিনা কোনোভাবে। তো ইমন ভাই জানিয়েছেন ওনাদের ছোট ছোট কটেজে রাখা হতো, কটেজে কয়েকজন লোক থাকতো, এরকম আলাদা আলাদা কটেজ ছিল। তো এই যে ভদ্রলোক, সঙ্গত করে নামটা উনি বলেন নাই, ওই ভদ্রলোক আর একটা কটেজে থাকতেন। এক রাত্রে দরজায় কিছু সময় পর পর ঠক 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 আওয়াজ, মানে আমরা যখন দরজায় নক করি তখন তো ঠক 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 এরকম আওয়াজ, কিন্তু মনে হচ্ছে থেমে থেমে আওয়াজটা আসছে। ঘটনাটা কি? এই আওয়াজটা কোত্থেকে আসছে? এই একটা আওয়াজের গ্যাপে মনে হচ্ছে 5 সেকেন্ড 10 সেকেন্ডের একটা গ্যাপ আছে, মানে মাঝখানে। ওই কটেজের জানালা দিয়ে রাতের বেলা ইমন ভাই যখন বাইরে থাকে, মানে জানালা দিয়ে কিন্তু দরজায় দেখা যায়, যদি মাথা বের করা যায় দরজায় কি এটা বোঝা যায় আর কি। তো উনি দেখেন অদ্ভুত একটা দৃশ্য। ওই যে বাংলাদেশি যে ভাই যিনি আক্রান্ত হয়েছেন, মনে হচ্ছে উনি ঘাটটা সামনের দিকে ঝুঁকিয়ে কটেজের যে দরজা, ওই দরজার দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। দরজা তো বন্ধ, যখনই মাথাটা নিচু করে দরজার সাথে একটা ধাক্কা লাগে, ঠাস করে একটা শব্দ হয়, আবার ওই ধাক্কা খেয়ে একটু পিছন দিকে চলে যান। এর 5-7 বা 10 সেকেন্ড পর আবার সামনের দিকে যখন উনি ঝুঁকে পড়েন, দরজার সাথে আবার ঠক করে একটা শব্দ হয়, ওই ধাক্কা খেয়ে আবার একটু পেছন দিকে চলে যান। মনে হচ্ছে যে উনি ঘুমন্ত, ঘুমের ভেতরেই উনি ওভাবে হাঁটতে হাঁটতে ওখানে চলে এসেছেন। উনি নিজেও জানেন না উনি কোথায় আছেন, কেন এখানে আসছেন, এরকম একটা অবস্থা হয়ে যায় আর কি। তো যাই হোক, এরপর ওনাকে ধরাধরি করে ওনার ব্যবস্থা করা হয়, তারপর ওনাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটাও গেল তো ওনাদের ঘটনা। তো ওখানে যাবার পর ইমন ভাইয়েরও বেশ কিছু সমস্যা দেখা দেয়, বিভিন্ন ধরনের সমস্যা। এরপর ইমন ভাইও চলে আসতে বাধ্য হন ওখান থেকে। দেশে উনি চলে আসেন। দেশে চলে আসার পর থেকে নতুন করে একটা সমস্যা শুরু হয়ে গেল। তা হচ্ছে উনি ঘুমালেই একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। কিছু মেয়ে ওনাকে ধাওয়া করে, ধাওয়া করছে সমানে ধাওয়া করছে। আবার দেখা যেত যে উনি যখন রাতের বেলা ঘুমিয়ে থাকতেন, হঠাৎ করে ওনার চোখ খুলে যেত। আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি হঠাৎ করে কিন্তু চোখ সহজে খোলে না, মনে হতো কেউ জোর করে ওনার চোখের পাতা দুটিকে খুলে দিয়েছে। কিন্তু খোলার পর উনি কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতেন না। আর ঘুমালে উনি কিছু মেয়েদেরকে দেখতেন, মেয়েগুলো তাকে ধাওয়া করছে। আবার কিছু কিছু মেয়েদেরকে দেখতেন তাদের চুল হচ্ছে গোল্ডেন কালারের, তারা মিটি মিটি হাসে দূর থেকে। ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখছেন রিক্সায় উঠেছেন, এই মেয়েগুলো পিছনে ধাওয়া করছে, এই মেয়েগুলো ওনাকে স্বপ্নের মধ্যে বিরক্ত করছে। ওনার আর একটা মারাত্মক সমস্যা হতো, উনি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেন ওনার পায়ের রগের উপর রগ উঠে গেছে, হাঁটতে পারতেন না, প্রচন্ড পায়ে ব্যথা হতো। আর ঠিক মাগরিবের সময় তীব্র মাথা ব্যথা হতো। এরকম সমস্যা যখন চলতে থাকে তখন উনি যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে যে ভালো একজন হুজুরকে দেখিয়েছিলেন। হুজুর দেখার পর বলেছিলেন যে ওনার সাথে একটা জিনেদের গ্রুপ আছে, এই গ্রুপটা মেয়েদের একটা গ্রুপ, এই গ্রুপের যে সর্দার
সে একটা বৃদ্ধা মহিলা, বৃদ্ধা জিন। এ হচ্ছে সর্দার, এও খুব দুষ্টু। আর এর অধীনে অন্য যে মেয়েরা আছে, এই পুরো গ্রুপটাই ওনার পিছনে লেগেছে। তাকে বিয়ে হতে দেবে না, তাকে কোনো কাজ করতে দেবে না। আর এটা নতুন করে না, তার জন্মের পর থেকেই নাকি এইটা পিছে লেগেছে। তবে এটা প্রকট হয়েছে একটা নির্দিষ্ট সময় পর। তো এই বিষয়টা জানার পর হুজুরের মতো চিকিৎসা করে দিয়েছেন, তবে কোনো লাভ হয়নি। হ্যাঁ, লাভের মধ্যে এতটুকুই হয়েছে যে উনি আগে ঘন ঘন স্বপ্ন যেটা দেখতেন, এখন ওই স্বপ্নটা এভাবে ঘন ঘন দেখেন না। ওই হুজুর বলেছিলেন যে এই পায়ের রগের উপর যে রগ উঠে যায়, মূলত তার পায়ের ক্যালসিয়ামের ভেতর থেকে মূল যে নির্যাস, যেটা বা পায়ের হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম থাকে, এটার মূল নির্যাসটা নাকি ওরা শুষে খেয়ে নেয়। এই জন্য এরা কি এরকম সমস্যা। আর মাগরিবের সময় যে তীব্র মাথা ব্যথা হতো, এটাও কমে গেছে, এখন আর পায়ে এরকম সমস্যা হয় না। মাঝে মাঝে উনি স্বপ্ন দেখেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে ওরা বিয়ে হতে দেবে না। ওনার যে বোন, 9 বছরের বড়, সবার যে বড় বোন, যার তুলা রাশি, যার কথা আমরা শুরুর দিকে বলেছি, উনি নাকি মেয়ে দেখতে গিয়েছিলেন একবার। এরপর উনি স্বপ্নের মধ্যে দেখেন ভয়ঙ্কর একটা অবয়ব তাকে তাড়া করছে এবং বলছে, আর দেখবি, আর মেয়ে দেখবি, খবরদার, ওর জন্য কোনো মেয়ে দেখবি না। ভয়ঙ্কর একটা অবয়ব। এছাড়া ওই যে উনি আসনে বসেছিলেন, আসনে বসার পর উনি স্বপ্নের মধ্যে নাকি একবার দেখেছিলেন যে এমন ভয়ঙ্কর একটা পুরুষ, তার বিশাল বড় বড় চুল, নগ্ন শরীর, দানবীয় আকৃতি, ভয়ঙ্কর চেহারা, হাতে বিশাল এক রামদায়ের মতো দা নিয়ে তাকে বলছে, আর খবরদার কখনো আসনে বসবি না। এরকম ভাবে তাকে স্বপ্নের মধ্যে হুমকি দিয়েছে। আর ওনার জন্য মেয়ে দেখার কারণে তাকে হুমকি দিয়েছে। ওনার জন্য অনেক মেয়ে দেখা হয়। উনি বলেছেন একটা মেয়েকে উনি পছন্দও করছিলেন, সব ঠিকঠাক হওয়ার পরও বিয়ে হয়নি। আর যখন ঘটক আসে, ঘটক আসার পর ওনার বায়োডাটা বা বিস্তারিত শুনে যখন একবার চলে যান, আর ফোন দিয়ে ওই ঘটককে পাওয়া যায় না। ঘটক আসলে ফোনও রিসিভ করতে চায় না। দ্বিতীয়বার আসা তো দূরের কথা, বিয়ের কথা হলেও ফাইনালি ওনার বিয়ে হয় না। অথচ উনি 5 ফুট 11 ইঞ্চি হাইট, সুদর্শন একজন যুবক, ওনাকে বিয়ে করতে দেয় না। অনেকে নাকি এই সমস্যা শোনার পরও, আগ্রহী হয়ে আসার পরও তারা কোনো এক অজানা কারণে চলে গেছে। তার মানে হচ্ছে যারাই আসে তাদেরকে কোনো না কোনোভাবে ভয় দেখায় বা এমন একটা পরিবেশ সৃষ্টি করে, যার কারণে উনি বিয়ে করতে পারছেন না। উনি এখন এই সমস্যার মধ্যেই আছেন বলে জানিয়েছেন। তো এটাই ছিল ঘটনা। উনি বেশ বড় করে অডিও ফাইল আকারে পাঠিয়েছেন। তবে আমি চেষ্টা করেছি যে বিষয়গুলো না বললেই না, সেই জিনিসগুলো আসলে আপনাদেরকে বলার জন্য। প্রিয় লিসেনার্স, এখানে ঘটনার মধ্যে কয়েকটি বিষয় রয়েছে। তা হচ্ছে, শুরুর দিকে ওই যে নানার কথা যেটা আমরা বললাম, যে উনি কিন্তু অনুমতি নেন নাই। আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশে এখন ব্যাঙের ছাতার মতো অনেক রুকিয়া সেন্টার হয়েছে। আপনারা আরো জেনে অবাক হবেন, এই রুকিয়া সেন্টারগুলোতে যে রাকিগুলোকে নিয়োগ দেওয়া হয়, এনাদের মধ্যে অনেকেই ওস্তাদের কাছ থেকে কোনো শিক্ষা নেন নাই। কিতাবাদি পড়েছেন, অ্যারাবিয়ান যে রাকিরা কিভাবে রুকিয়া করে ইউটিউবে দেখেছেন, সেই অনুযায়ী হ্যাঁ তারা শরিয়া সম্মতভাবে করছেন, কিন্তু দেখা যাচ্ছে কাজ হচ্ছে না। অনেক রুকিয়া সেন্টারগুলো বলছে যে 10 সেশন, 20 সেশন, 50, 80, 100 সেশন একটা প্যাকেজ। এটা যে কত বড় একটা প্রতারণা। হয়তো আমি এই কথাগুলো বলছি, অনেক রাকি আমাদের ঘটনাগুলো শোনেন, তবে আমি বলতে বাধ্য হচ্ছি, কেননা এই ধরনের চিকিৎসায় ভালো হবেই এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? আমি একটা প্যাকেজের আওতায় নিয়ে আসলাম। এটা কি এলোপ্যাথি চিকিৎসা না হোমিওপ্যাথি চিকিৎসা? এটা আধ্যাত্মিক চিকিৎসা, এটা রুহানি শক্তির ব্যাপার। এখানে রুহানি শক্তি দিয়ে শয়তানি শক্তির সাথে ফাইট করতে হয়, পজিটিভ এনার্জি দিয়ে নেগেটিভ এনার্জির সাথে ফাইট করতে হয়। তারপর আল্লাহ যদি কবুল করেন। চুক্তি করে এই কাজ হয় না। আর যারাই চুক্তি করে নেবে আপনার সাথে, আগের থেকে ফিক্সড করে নেবে যে আমাকে এত টাকা দিতে হবে, আপনি এতটুকু নিশ্চিত থাকেন ওখানে গিয়ে আপনার কাজ না হওয়ার সম্ভাবনাই 98%, আর হওয়ার সম্ভাবনা 2%, অনলি 2% যে আপনার কাজ হবে। তাহলে বুঝুন অবস্থা। যারা এইভাবে চুক্তি করে সেশনগুলো নেয়, অ্যাকচুয়ালি এটা একটা ব্যবসা। মানুষ কোটি কোটি টাকা খরচ করে রুকিয়া সেন্টার দিচ্ছে। এটা কি সেবা নাকি ব্যবসা? এটা বুঝতে হবে। সত্যিকার অর্থে যারা মানুষের উপকারের জন্য কাজ করেন, এদেরকে খুঁজেই পাওয়া মুশকিল হয়।
অনেক দুরূহ ব্যাপার হয় খুঁজে পাওয়া। আর তারা কাজ করে এভাবে চেয়ে টাকা নেন না, মানুষ খুশি হয়ে যেটা দেয় সেটাই। যখনই দেখবেন যে কাজ করার আগেই টাকার চুক্তি হচ্ছে, তাহলে বুঝে নেবেন যে এই টাকাটা আপনার জলে যাবে, লাভ হবে না। অনেকেই বলছেন বিভিন্ন জায়গায় গিয়েছি, কাজ হয় না না হওয়ার পিছনে যে কয়েকটি কারণ, সেটা হচ্ছে যে কারো শরীরে যেই নেগেটিভ এনার্জিটা রয়েছে, এই নেগেটিভ এনার্জির সাথে ফাইট করার মতো পজিটিভ এনার্জি যিনি চিকিৎসা করছেন তার কাছে নেই, এই কারণে হচ্ছে না। আবার তার কাছে থাকলেও আল্লাহ চাচ্ছেন না, হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যে উনি ভালো কোনো ওস্তাদের কাছে কোনো বিষয় শেখেনি নাই। কিতাবাদি পড়ে কখনো রাকি হওয়া যায় না। এই ধরনের চিকিৎসা কিন্তু কিতাবাদি পড়ার বিষয় নয়। কিতাবাদি পড়ে, হ্যাঁ কিতাবাদি পড়ে আপনি শিখতে পারবেন, কিন্তু ওস্তাদের কাছে আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে। একজন সার্জন, উনি কিন্তু একদিনের সার্জন হন না। এমবিবিএস পাশ করার পর ভালো একজন সার্জনের অধীনে থেকে কিভাবে ছুরি চালাতে হয়, ছুরি দিয়ে তো মানুষ মেরেও ফেলা যায়, আবার মানুষকে বাঁচানোও যায়, এই বাঁচানোর কাজটা কিভাবে করতে হবে, এভাবে দীর্ঘদিন তার সাথে থেকে থেকে অনেকগুলো অপারেশন দেখে দেখে আস্তে আস্তে শিখতে হয়। একজন লয়ার, উনি আইন পাশ করার পর প্র্যাকটিস শুরু করতে হয় একজন বিজ্ঞ লয়ারের অধীনে, দীর্ঘদিন থেকে শিখতে হয়, কমপক্ষে 5 বছর। এগুলো আমরা বুঝি। আমরা ভালো লয়ার যখন খুঁজি, আমরা দেখি যে তার অভিজ্ঞতা কেমন, কার কাছে সে কাজ শিখেছে। কেন আমরা এটা বোঝার চেষ্টা করি না যে যেই রাকির কাছে যাচ্ছি উনি কোথা থেকে শিখেছেন, তার ওস্তাদকে, তার ওস্তাদ কোন ধরনের আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ছিলেন, এই বিষয়গুলো আমরা খোঁজ নিতে পারি না, নেবার চেষ্টাও করি না। আর এটাই বর্তমানে একটা বড় ধরনের ব্যবসা হিসেবে সামনে চলে এসেছে। আমি আবারও বলছি, আমার এই কথা শুনে অনেক রাকিরা মন খারাপ করতে পারেন, তবে সত্যিকার যারা রাকি তারা মন খারাপ করবেন না, তারা আমার এই কথার সম্মতি জানাবেন। আর আপনারা অনেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের হুজুরের নাম্বার চান, আমরা এই কারণেই কোনো ধরনের কোনো তথ্য দেই না, কারণ হচ্ছে 100 জনের মধ্যে 99 জনই আমাদের কাছে ফেক মনে হয়, যার কারণে আমরা আসলে কারো তথ্য দেই না। আর এটা আসলে আমাদের কাজ না, আমরা ঘটনার মাধ্যম দিয়ে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি। যার কাছে যাবেন বুঝে শুনে যাবেন, জেনে বুঝে আপনাদেরকে সেখানে টাকা দিতে হবে। আর কাজ হওয়ার আগে কোনো টাকার চুক্তিতে যাবেন না। যেই চুক্তি করবে বুঝবেন এটা ব্যবসা, কাজ হবে না, নিশ্চিন্তে থাকেন যে কাজ হচ্ছে না। চলুন ঘটনায় চলে যাই। বিবেক বাঁধন ভাইয়ের বাড়ি সিলেট সদরের লামাপাড়ার শিবগঞ্জ এরিয়াতে। উনি মূলত এই ঘটনার শুরুতে বেশ কয়েকটা বিষয় জানিয়েছেন, কিভাবে এই ঘটনাটি সংগ্রহ করলেন। উনি জানিয়েছেন যে ওনাদের হিন্দু ধর্মে রাশিচক্র এবং জন্ম তারিখ অনুযায়ী বেশ কিছু বিষয় নির্ভর করে, তাদের বিশ্বাস এবং মূলাং নামে একটা শব্দ উনি উল্লেখ করেছেন। বিশেষ করে এই মূলাংয়ের উপর ওনাদের নাকি অনেক কিছু নির্ভর করে থাকে, বিশ্বাসগত অনেকগুলো ব্যাপার। তো জন্ম তারিখের সাথে এটার একটা সম্পর্ক রয়েছে। তো ওনার জন্ম তারিখ 2003 সালের অক্টোবরের 16 তারিখে। তো সেই অনুযায়ী ওনার মূলাং নাকি হয় 7 নম্বর মূলাং, আর ওনার মূলাংয়ের রাজা হচ্ছে কেতু। আর এই মূলাংয়ের মানুষেরা জন্মগতভাবেই নাকি এই অতিপ্রাকৃত বিষয়ের উপর একটা আকর্ষণ অনুভব করে থাকেন, আর তারা যদি কোনো বিষয় সাধনা করেন তাহলে নাকি অনেক দ্রুতই তার ফল পান। আর অদৃশ্য শক্তির উপস্থিতি ওনারা কিছু কিছু আঁচ করতে পারেন, এটা তাদের সাথে একটা সম্পর্ক হয়তো বা রয়েছে, ওনারা এটা বিশ্বাস করেন নাকি। তো উনি যখন জানতে পারলেন যে ওনার মূলাংয়ের সাথেও এটার একটা সম্পর্ক রয়েছে, এটা জানার পর উনি আরো বেশি করে এই অতি প্রাকৃত বিষয়গুলোর উপর ঝুঁকে পড়েন। উনি অনেক তান্ত্রিক হুজুর ওনাদের কাছে গিয়েছেন। বিশেষ করে উনি তান্ত্রিকের কাছ থেকে এড়িয়ে চলার চেষ্টা করতেন, কারণ হচ্ছে তান্ত্রিকরা অনেক সময় তাদের কথার ফাঁদে বা জাদু মন্ত্রের ফাঁদে ফেলে অনেককে বশ করে তাদের মতো করে কাজ করতে বাধ্য করতে পারে। তাছাড়া দেখা যেত যে তান্ত্রিকের কাছে গেলে উনি যদি কোনো কারণে তাদের কথা দ্বারা হিপনোটাইজ হয়ে যান তাহলে তো বিপদ। এই জন্য উনি মূলত তান্ত্রিকদের সংস্রব এড়িয়ে চলার চেষ্টা করতেন। উনি ভালো ভালো হুজুরের কাছে গিয়েছেন, তবে ব্যাপারটা হয়েছে কি, উনি যেহেতু হিন্দু ধর্মাবলম্বী, যার কারণে ওনাকে হুজুররা অনেক বিষয় আসলে বলতে চাইতেন না। তারা বিষয়টা একটু অন্যরকম ভাবে চিন্তা করতেন, এই কারণে হয়তোবা বলতে চাইতেন না। এই কারণে উনি মূলত পরবর্তীতে একজন ভালো তান্ত্রিকের সন্ধান পান, যার নাম হচ্ছে রবি বর্মন। মূলত সুনামগঞ্জের
ছাতক উপজেলার একটি জায়গায় ওনার সন্ধান পান। এরপর ওনার সাথে দেখা করেছিলেন। তারপর উনি যে ইচ্ছা পোষণ করেছেন সেটা জানালেন যে অতিপ্রাকৃত বিষয়গুলো উনি জানতে চান। এমনটা না যে উনি তান্ত্রিক হতে চান, এই বিষয়গুলোর উপরে পারদর্শী হতে চান, বিষয়টা এরকম না। মানুষ যেমন বই পড়ে জ্ঞান আহরণ করে, উনি এমনটাই করতে চেয়েছিলেন যে কোনো একজন এই অতিপ্রাকৃত বিষয়ে পারদর্শী ব্যক্তির কাছ থেকে যদি অনেকগুলো তথ্য উনি জানতে পারেন, সেই বিষয়টা জানাশোনা হলো, জাস্ট এতটুকুই, এছাড়া অন্য কোনো কিছু না। উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করবেন, এখনো সেটাই ইচ্ছা পোষণ করেন। মূলত এই কারণেই উনি ওই ব্যক্তির কাছে গিয়েছিলেন। ওনার কাছে যখন উনি গিয়েছেন তখন জিজ্ঞেস করেছেন যে তুমি কি তান্ত্রিক হতে চাও? উনি বলেন না, তান্ত্রিক তো হতে চাই না। তখন ওই রবি বর্মন বলছেন যে এগুলো যদি হতে নাই চাও তাহলে এসব জেনে লাভটা কি? আর এরপর এই বিবেক বাদন ভাই বলেছিলেন যে আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন, সেটা হচ্ছে তান্ত্রিক হওয়া কি পাপ? তখন এই রবি বর্মন বা রবিতান্ত্রিক বলেছিলেন যে পাপের থেকেও যদি বেশি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই তান্ত্রিক হওয়া। এরপর উনি বলেন যে কেন এমনটা বলছেন? তখন উনি বলেন যে যেই মানুষ এই পথে চলে আসে তার অনেক কিছু হারাতে হয়। এরপর উনি আরো জানান যে একটা জিনিস খুব ভালো করে জীবন থেকে চলে যায়, পরিবার পরিজন আত্মীয় স্বজন, এটা কারো কারো থাকে কারো কারো থাকে না, তবে একটা জিনিস কারোর মধ্যেই থাকে না, তা হচ্ছে মনের শান্তি, মনের প্রশান্তি। এই জিনিসগুলো একদমই মন থেকে চলে যায়। এই বিষয়টা যখন রবিতান্ত্রিক এই বিবেক বাদন ভাইকে জানালেন, এরপর ওনার জীবনের কিছু ঘটনা শুনতে চাইলেন। তখন উনি মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় ওনার জীবনের একটি ঘটনা বলতে ওনার জীবনের বিভিন্ন ধাপে তো বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো অতি সংক্ষিপ্ত আকারে, সেগুলোর খুব ডিটেলসে যান নাই উনি। ডিটেলসে যা আসলে সম্ভবপরও ছিল না। উনি গল্প বলার মতো করে ওনার জীবনের ঘটে যাওয়া কিছু কিছু বিষয়গুলো অতি সংক্ষিপ্ত আকারে বিবেক বাদন ভাইকে শেয়ার করেন এবং কিছু পরামর্শও দিয়ে দেন। ওনার জীবনের সেই ব্যাপারগুলো এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো রবিতান্ত্রিক উনি বলা শুরু করেন যে ওনার বয়স যখন 2 বছর তখন ওনার বাবা মারা গিয়েছিলেন। পরিবারে তখন উনি, ওনার মা, ওনার বড় 2টি বোন এবং ওনার দাদি। ওনার দাদিও কবিরাজ ছিলেন, কিন্তু ওনার কাছে মানুষজন খুবই কম আসতো, যার কারণে ওনার আয় উপার্জন তেমন একটা হতো না। ওনার বাবা কবিরাজ ছিলেন, আর এই রবিতান্ত্রিকের মা চা বাগানে কাজ করে সংসার চালাতেন। যখন এই রবিতান্ত্রিকের বয়স 10 বছর হয়, উনিও মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করা শুরু করেন। ধীরে ধীরে বড় হচ্ছেন, বড় 2টি বোনের বিয়েও হয়ে গেছে। ওনার বয়স যখন 14 বছর তখন ওনার দাদিও মারা যান। তার মৃত্যুটাও নাকি রহস্যময়ভাবে হয়েছিল। ওনার দাদির লাশ যখন পাওয়া যায় তখন দেখা গেল মুখ দিয়ে রক্ত ঝরছে আর ঘাটটা ভাঙা। মুখ দিয়ে রক্ত ঝরতে ঝরতে একটা সময় সেই রক্ত শুকিয়ে কালচে বর্ণ ধারণ করেছিল। তার মানে হচ্ছে যে অনেক আগেই মারা গিয়েছিলেন, বেশ অনেকক্ষণ পরে ওনারা টের পেয়েছিলেন। নিজের রুমের মধ্যেই ছিলেন, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। সকালবেলা ওনার উঠতে দেরি দেখে যখন রবিতান্ত্রিকের মা তাকে ডাকতে গিয়েছেন তখন এই অবস্থায় দেখতে পান। তো অনেকেই নাকি বলা বলি করেছিল যে এই ভদ্র মহিলাও যেহেতু কবিরাজ ছিলেন, এই কারণে জিনেরাই তাকে মেরে ফেলেছে। তখন থেকেই এই রবিতান্ত্রিক জিন নিয়ে অনুসন্ধান করতে শুরু করেন। উনি জানতে পারেন জিন সিদ্ধ করতে পারলে এই জিনকে দিয়ে অনেক কাজ করা যায়, আর জিন সিদ্ধ হতে অনেক সাধনা করতে হয়। আর জিনকে সিদ্ধ করা এটা কিন্তু খুব কঠিন একটা কাজ। এই দাদির মৃত্যুর পর থেকে প্রবল ইচ্ছাশক্তি নিয়ে উনি একজন তান্ত্রিকের খোঁজে লেগে পড়েন। ওনার বয়স যখন 16 বছর তখন দেখা হয়ে যায় সিলেটের অনেক বড় একজন তান্ত্রিক, ওনার নাম ছিল গয়া কবিরাজ। যারা সিলেটে বসবাস করেন তারা হয়তো বা কেউ কেউ ওনার নাম শুনে থাকবেন। উনি সিলেটের একটি চা বাগানে একটি কাজে এসেছিলেন। ওই গয়া কবিরাজ ওই চা বাগানের ওখানে 1 মাস থাকবেন। তো যখন
ওনারা বিভিন্নভাবে আলোচনা করছেন, যারা আশেপাশে রয়েছেন। এরকম আলোচনার একটা সূত্র ধরেই এই রবিতান্ত্রিক খবর পান এই গয়া কবিরাজের কথা। এরপর তার কাছে গিয়েছেন, ইচ্ছা কথা জানিয়েছেন। তখন ওই গয়া কবিরাজ একদম সাফ না করে দেন যে না রে বাপু, আমি তোকে কোনো শিক্ষা টিক্ষা দিতে পারবো না। এরপর গয়া কবিরাজের পায়ে পড়ে যান এই রবিতান্ত্রিক, কিন্তু এক লাঠি দিয়ে দূরে সরিয়ে দিয়ে উনি ওনার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেন ভেতর থেকে। এরপর ওনার মনের ভিতরে, বিশেষ করে এই রবিতান্ত্রিকের মনের ভিতরে অনেক বেশি করে জেদ চেপে বসে। পুরো 2টা দিন ওনার ঘরের পাশে না খেয়ে পড়ে আছেন। এদিকে রবিতান্ত্রিকের মা এসে অনেক অনেক বুঝান সুজান, কিন্তু না, কোনো কথা শুনে নাই, ওইখানেই ছিলেন। 2 দিন পর সকালবেলা গয়াতান্ত্রিক ওনাকে ডেকে ঘরে নিয়ে যান, নিয়ে 2টি কলা খেতে দেন আর বলেন যে তোকে আমি শিক্ষা দেব, এগুলাকে খেয়ে নেই। উনি কোনো কথা না বলে 2টি কলা মুহূর্তের মধ্যে খেয়ে ফেলেন। এরপর গয়াতান্ত্রিক বলেন তুই এখন বাড়ি যা, গোসল কর, খাওয়া দাওয়া কর, ঘুমা, কালকে সকালবেলা আমার কাছে আসবি, তারপর তোর সাথে আমি কথাবার্তা বলবো আর কি। এরপর এই রবিতান্ত্রিক আর কোনো কথা না বাড়িয়ে বাড়িতে চলে আসেন। ওনার মা ওনাকে অনেক আটকানোর চেষ্টা করেছিলেন যে খবরদার বাবা, এই পথে যাস না, তোর বাবা তোর দাদি এই তান্ত্রিক হওয়ার কারণে আমাদেরকে ছেড়ে চলে গেছে। স্বাভাবিক মৃত্যু হলে একটা কথা ছিল, তাদের মৃত্যু তো স্বাভাবিক না, তুই কেন এসব পাপ কাজের রাস্তায় যেতে চাস? রবিতান্ত্রিক ওনার মায়ের কথার কোনো পাত্তাই দেন নাই, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। পরদিন সকালবেলা অল্প কিছু খাবার খেয়ে আবার চলে যান সেই গয়া কবিরাজের কাছে। তো গয়া কবিরাজ ওনাকে দেখে ওনার কাছে ডেকে নেন, আর উনিও বলেন যে এইসব কাজ তো সবার দ্বারা সম্ভব হয় না রে বাবা, আর এই সমস্ত কাজে আসলে পৃথিবীর অনেক মায়া মহব্বত থেকে নিজেকে মুক্ত করতে হয়। এই কাজ যারা একবার শুরু করে তাদের জীবনে শান্তির ঘুমটা একদম হারিয়ে যায়। সারাক্ষণ একটা আতঙ্ক তাদেরকে ঘিরে থাকে, কখন কি হয়, কখন কি হয়, কখন কোন অদৃশ্য শক্তি এসে ক্ষতি করে বসে। আর পরিবার থেকে এই কারণেই বিচ্যুত থাকতে হয়, বা পরিবার ওইভাবে হয়ে ওঠে না, কারণ হচ্ছে পরিবারের সদস্যরা সবসময় নিয়মের মধ্যে থাকতে পারে না। আর তখনই কোনো তান্ত্রিকের কাজের প্রতিশোধ নেয় ওই অশরীরীগুলো প্রথমে তান্ত্রিকের পরিবারের উপরে। কারণ পরিবারের সদস্যরা দেখা যাচ্ছে যে ছোট ছোটখাটো বাচ্চা আছে, বাচ্চাগুলো অনেক সময় বড় ধরনের বিপদে পড়ে, তান্ত্রিকের স্ত্রী বিপদে পড়ে। এই জন্য এই কাজে যারা নামে তারা পরিবার থেকে বিচ্যুত হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রে এটাই দেখা যায় আর কি। আর আতঙ্ক তো থাকেই, এই জন্যই ওই গয়া কবিরাজ বলে যে বাবা রে, এই সমস্ত কাজে আসতে হয় না, তুই ভালো করে বুঝে শুনে দেখ। তখন রবিতান্ত্রিক জানান যে আমার আর বুঝতে শুনতে হবে না, আমি দৃঢ় চেতা মানুষ, আমি এ কাজ করবই। এরপর গয়া কবিরাজ বলেন ঠিক আছে, তোর জেদ দেখে ভাল লাগছে, আমি তোকে শিক্ষা দেব, আপাতত তোর পরিবার ছেড়ে চলে আসতে হবে, আবার যখন শিক্ষা শেষ করবি তখন পরিবারের কাছে চলে আসবি। আর মনে রাখিস, শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরিবারের কাছে আসা কিন্তু নিষেধ। এক বাক্যে রাজি হয়ে যান রবিতান্ত্রিক। এর 5 দিন পর পরিবারের সদস্যদেরকে, বিশেষ করে তার বড় বোনরা তো বিয়ে হয়ে গেছিল, তার মাই ছিল পরিবারে তখন, মাকে না বলেই উনি গয়াতান্ত্রিকের কাছে চলে আসেন আর গয়াতান্ত্রিকের সাথে চট্টগ্রামে চলে যান। গয়াতান্ত্রিক মূলত চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বসবাস করতেন। মাকে জাস্ট এতটুকুই বলেছিলেন যে একটা কাজে অন্য জায়গায় যাচ্ছি, আসতে 2-3 দিন সময় লাগবে। তার মা কিছুটা আঁচ করতে পেরেছেন, কিন্তু কোথায় যাচ্ছেন এই বিষয়ে কিছু বলেন নাই। মায়ের মনে একটা সন্দেহ জাগে, উনি যেতে দিতে নাকি চাইছিলেন না, কিন্তু কি মনে করে বলেন আচ্ছা ঠিক আছে যা, তাতেই চলে আসিস। আসলে কোন কাজে যাচ্ছে এইটা তো বলে নাই। সেই অর্থে তার মাকে না বলে উনি চলে আসছেন। চট্টগ্রামের যেই জায়গাটাতে নাকি গিয়েছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রকান্ত পাহাড়। এটা নিয়েও অনেক ধরনের কথা প্রচলিত আছে, অনেক লোকের অনেক ধরনের বিশ্বাস প্রচলিত আছে এই পাহাড়কে ঘিরে। আর এটা এমন একটা পাহাড়, ওই পাহাড়ে যদি কোনো তান্ত্রিক সাধনা করে বা কোনো কিছুকে আহ্বান করে তাহলে নাকি সেটা সফল হওয়ার চান্স 90% থাকে। ওই পাহাড়ের
একটা পাশে, মানে পাহাড়টা তো বেশ বড়, ওই সাইডে একটা জায়গায় একটা ঘরের মতো ছিল, ওখানে এই গোয়া কবিরাজ থাকতেন। 2 দিন কোনো কাজ ছাড়াই বসিয়ে রাখা হয়। তবে গোয়া কবিরাজ জানিয়েছিলেন যে 2 দিন পর নাকি রবিতান্ত্রিকের শিক্ষা শুরু হবে। এই 2 দিন আশেপাশে ঘোরাঘুরি করতে বলেন, চারদিকে দেখতে বলেন। তো এই 2 দিন অবশ্য উনি খুব একটা ঘোরাঘুরি করেন নাই। 2 দিন চলে গেল। এরপর গোয়া কবিরাজ উনি বললেন যে আগামীকাল অমাবস্যা, আর তোর পরীক্ষা আগামীকাল হবে। এই পরীক্ষায় তুই যদি পাশ করিস তবেই তোকে শিক্ষা দেয়া যাবে, তাছাড়া কিন্তু শিক্ষা দেয়া যাবে না রে বাবা, তোকে কিন্তু চলে যেতে হবে। তার মনের আগ্রহ থাকলে হয় না। এখানে অনেকগুলো বিষয় কাজ করে। সেখানে যদি তুই পাশ করতে না পারিস তাহলে তো আমি তোকে শিক্ষা দিতে পারবো না, এটাই নিয়ম। অনেকেই তো অনেক কাজ করার জন্য যায়, প্রাথমিক পরীক্ষায় ফেল করে। যারা টেকে তারাই সেই কাজগুলো করতে পারে, পরবর্তী ধাপে যেতে পারে। তোকে ওই বিষয়টা মেনে নিতে হবে, তখন কিন্তু কোনো অনুরোধ করা যাবে না। এরপর রবিতান্ত্রিক বলে যে ঠিক আছে, আমি অনুরোধ করব না, আমি যদি ফেল করি আমি চলে যাব, মায়ের কাছে চলে যাব, আগে যেটা করতাম সেটাই করব। গোয়া কবিরাজ তাকে বলে যে আগামীকাল একটা ঘটনা ঘটবে। সেটা হচ্ছে যে পাশের গ্রামে একটি মেয়ে নিম গাছে গলায় দড়ি দিবে। তুই ওই মেয়ের অন্তিম কাজে যাবি, আমি এক টুকরো কাঠ দেব, এই কাঠের টুকরো সুযোগ বুঝে ওই মেয়েটার চিতায় ফেলে দিবি। চিতা সব কাঠ পুড়ে গেলেও দেখবি ওই কাঠটা জ্বলবে না। তোকে অমাবস্যার রাত্রে গিয়ে ওই কাঠটা খুঁজে নিয়ে আসতে হবে, আর এই কাঠটা আনার পর তুই প্রাথমিকভাবে যোগ্য বলে প্রমাণিত হবি। এরপর এই গোয়া কবিরাজ কি করছে, হাতে একটা কাঠ ধরাই দিছে এবং বলছে যে এই কাঠটাই তোকে ওই চিতায় ফেলতে হবে। রবিতান্ত্রিক দেখলেন যে ওই কাঠের টুকরোটার রং বেগুনি রঙের কাঠের টুকরো দেখে উনি চিন্তা করেছেন হয়তোবা কোনো বেগুনি রঙের মধ্যে এই কাঠের টুকরোটা ভিজিয়ে রাখা হয়েছিল, যার কারণে বেগুনি রং ধারণ করেছে কিনা এরকম চিন্তা করছেন। কিন্তু ওনার কাছে দেখে মনে হলো না, এটা এরকম কোনো কাঠ না, রং করা হয়নি, এটার রং আসলেই বেগুনি। কিন্তু বেগুনি রঙের কোনো কাঠ হয় কিনা বা গাছ হয় কিনা এটা তো আসলে ওনার জানা নাই। বেগুনি রঙের ফুল হয় এটা উনি অনেক দেখেছেন, আবার পাহাড়ি এলাকায় অনেক দুর্লভ গাছ জন্মায়, হতে পারে এটা এমনই কোনো গাছ। তো এই কথা শোনার পর উনি তো রাজি হয়েছেন, অপেক্ষা করছিলেন যে কখন উনি সেই গ্রামে যাবেন যেই গ্রামে একটি মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। গোয়া কবিরাজের বলা সময় অনুযায়ী উনি চলে গিয়েছেন সেই গ্রামে। তো যাওয়ার পর ঘুরছেন, গ্রামের আনাচে কানাচে ঘুরছেন, কোথাও কোনো মানুষ মারা গিয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে না। ঘুরতে ঘুরতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন। একটা বাড়িতে গিয়ে উনি বলছেন যে আমি তো গোয়াতান্ত্রিকের শিষ্য, ওরা রাস্তাটা থেকে দিকটাতে ঘুরতে আসছি, গ্রামটা কেমন দেখতে আসছি, আমি তো ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। ওই বাড়ির লোকেরা যখনই শুনছে যে গোয়াতান্ত্রিকের শিষ্য, তারা তো হন্তদন্ত হয়ে বিভিন্ন ধরনের খাবার ফলমূল এনে দিছে। তাদের চোখে মুখে এই গোয়াতান্ত্রিকের প্রতি সম্মানের বিন্দু মাত্র নিদর্শনও দেখেন নাই। যেটা দেখেছিলেন সেটা হচ্ছে ভয়, আতঙ্ক। গোয়াতান্ত্রিকের শিষ্য আসছে, তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করেছে, কোনো সম্মান বা শ্রদ্ধাবোধ না। তো খাবারগুলো দেওয়ার পর তারা বলছে যে আপনি আরো খান, লাগলে বলবেন, আমরা আরো এনে দিব। তো উনি খাবার খেয়েছেন, অল্প খাওয়ার পরে মানে পেট ভরে গেছে। খেতে খেতে হঠাৎ করে ওই বাড়িতে কেউ এসে বলে, এই শুনছো, এই গ্রাম প্রধানের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। শোনার সাথে সাথে এই রবিতান্ত্রিক চমকে ওঠেন, জানে আমি না চারপাশে একটু আগে ঘুরে আসলাম, কোথাও তো কোনো মানুষ মারা যাওয়ার খোঁজ খবর শুনলাম না। তো এরকম হন্তদন্ত হয়ে ছুটে আসছে। উনি খেতে খেতেই বলছেন যে আচ্ছা বলেন তো এই ঘটনাটা কখন ঘটছে। তখন ওই লোকটা বলছে যে এই হবে আধা ঘন্টা 1 ঘন্টা আগে হবে আর কি। অবাক ব্যাপার, আধা ঘন্টা 1 ঘন্টা আগে একটা মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে, আর গোয়াতান্ত্রিক তারও কতক্ষণ আগে
এই রবিতান্ত্রিককে বলছে। কিভাবে সম্ভব? তখনই বুঝতে পেরেছিলেন কিছু একটা, যেটা ওনার চূড়ান্তভাবে বুঝতে অনেক সময় লেগেছিল, যে গয়াতান্ত্রিক কিভাবে এই জিনিসটা বলেছিলেন, কিভাবে একটা মানুষের মৃত্যু সম্পর্কে আগাম তথ্য জেনেছিলেন। কারণ মানুষের মৃত্যু কখন হবে এটা কেউ বলতে পারে না। মানুষ যদি জানতো যে ওই ব্যক্তির মৃত্যু ওই জায়গায় হবে, তাহলে সে তাকে গিয়ে জানিয়ে দিত। আর কোনো মানুষ যদি জানতো তার মৃত্যু কখন হবে, তাহলে তো তার মৃত্যুর সময় সেখানে যেতই না, বা সে একটা অন্যরকমের পদক্ষেপ গ্রহণ করত। তো এই বিষয়টা উনি বুঝতে পেরেছিলেন, রবিতান্ত্রিক, যেখানে কিছু একটা আছে, কিছু একটা কিন্তু আছে। মেয়েটাকে আসলেই মারা গেছে, নাকি ওই মেয়েটাকে কোনো পিশাচ ছলে বলে কৌশলে হত্যা করেছে। কারণ যেহেতু ওই রাত্রেই অমাবস্যা, নিশ্চয় এখানে অন্য কোনো ব্যাপার আছে। যেহেতু প্যারানরমাল বিষয়ের আগ্রহ ছিল, কিছু একটা আন্দাজ তো করতে পেরেছিলেনই। তো যাই হোক, মেয়েটা মারা গেল। তো তখনকার সময়, ঘটনা তো অনেক আগের কথা, সেই পাকিস্তান পিরিয়ড, আর ওই সমস্ত এলাকা, পাহাড়ি এলাকাগুলোতে তো এরকম পোস্টমর্টেম করা, পুলিশকে জানানো, এই ধরনের কোনো ব্যবস্থা তো এরকম ছিল না ওই সময়টাতে। তো মেয়েটিকে নাকি গাছ থেকে নামানো হয়। ওই মেয়েটা যেখানে ঝুলছিল সেখানে কিন্তু এই রবিতান্ত্রিক গিয়েছিলেন। এরপর পরিবারের সদস্যরা ধর্মীয় রীতিনীতি শেষ করে, অতি দ্রুততার সাথে শেষ করে, মেয়েটিকে শ্মশানের দিকে নিয়ে যেতে থাকে। তবে নিয়ে যেতে যেতে নাকি সন্ধ্যা ঘনিয়ে এসেছিল, মোটামুটি সন্ধ্যার পরে চিতায় তোলা হয়। তো চিতায় যখন আগুন দেওয়া হচ্ছিল, এক ফাঁকে গিয়ে ওই কাঠের টুকরোটি ওই চিতায় রেখে দেয় এই রবিতান্ত্রিক। এরপর উনি আবার আশ্রমে এসে পড়েন। তো আশ্রমে আসতে আসতে রাত প্রায় 1টা বেজে যায়। আসার পর অবশ্য আসার পথে কোনো ধরনের কোনো অতিপ্রাকৃত কোনো কিছু ঘটে নাই, এমনকি কোনো বন্য প্রাণীও তার সামনে পড়ে নাই। ওই সময়ে ওই গয়াতান্ত্রিক বলল, যারে বেটা, লাশ তো পোড়ানো হয়ে যাবে, তুই চলে আসলি, আসল পরীক্ষা তো দিতে হবে রে আজ রাতেই। যা, ওখানে আবার যাবি। ওখানে যাওয়ার পর ওই কাঠটাই নিয়ে আসবি, কারণ এই কাঠটা পুড়বে না। সব কাঠ পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু এই কাঠটা পুড়বে না। এই কাঠটাই নিয়ে আসবি। এটা বলার পর গয়াতান্ত্রিক তাকে কিছু তেল দেন, যে এই তেলটা শরীরে ভালো করে মাখিয়ে নে আর রওনা হয়ে যা। আর মনে রাখবি, তুই যদি তোর শুরুর কাজটা ঠিকঠাক মতো করতে পারিস, তাহলে আমি তোকে রক্ষা করার জন্য আমার অনুগত কয়েকটা পিশাচ জিনকে পাঠিয়ে দেব। কিন্তু তুই যদি এই প্রাথমিক কাজটা শেষ করতে না পারিস, তাহলে কিন্তু ওই পিশাচ জিনগুলো ওখানে যাবে না, ওরা গিয়েও লাভ হবে না, তুই বিপদে পড়ে যাবি। তো যাই হোক, গয়াতান্ত্রিকের পরামর্শ শুনে তেলটা নিয়ে উনি সারা গায়ে মেখে ওই শ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর ভয় তো পাওয়া যাবে না, আর ভয় পেলে তান্ত্রিক হওয়া যাবে না, এটা তো জানা জিনিস, এটা নতুন করে বলার কিছু নাই। ওখানে চলে আসছেন গভীর রাত তখন। তবে শ্মশানে ঢোকার সময় যে পেছন থেকে কোনো অশরীরীর উপস্থিতি উনি টের পেয়েছেন, বিষয়টা এরকম না, একদম স্বাভাবিক ছিল, একদম স্বাভাবিক। শ্মশানের মধ্যে ঢুকে পড়ছেন। ঢোকার পর যেই জায়গাটাতে পোড়ানো হয়েছিল, তখনও সেখানকার মাটি কিছুটা গরম ছিল, কারণ রাতের বেলা তো পোড়ানো হয়েছে। তো ধরেন যে 3-4 ঘন্টা হয়ে গেছে পোড়ানো, তখন ওই কয়লাগুলো নিভে গেছে, কয়লাগুলো আর এক পাশে সরিয়ে ফেলা হয়েছে, ওইখানকার মাটিও কিছুটা গরম আছে। উনি ওই কয়লাগুলো কোথায় ফেলা হয়েছে, মূলত যেখানে পোড়ানো হয়েছে ওই জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে একটা শান বাঁধানো একটা জায়গার মতো ছিল, যার কারণে ওই কয়লা বা খড়িগুলো অন্য পাশে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে রাখে আর কি। মূলত উনি ওই অংশে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তো খোঁজাখুঁজি করার পর খুব বেশিক্ষণ যে কষ্ট হয়েছে খুঁজতে, বিষয়টা এরকম না, অল্প সময় পরেই ওই কাঠের টুকরোটা উনি পেয়ে যান, ঠিক যেমনটা রাখা হয়েছিল, বা যখন নেয়ার সময় যেমনটা দেখেছেন এখনো ওইরকমই আছে। পার্থক্য হচ্ছে ওই ছাই গলার মধ্যে পড়ে থাকার কারণে কিন্তু ছাইটাই ভিতরে ঢুকে গেছে, এতটুকুই, আর কিছু না, একটুও পড়ে নেই। যখনই কাঠের টুকরোটা হাতে নিয়েছেন, আর তখনই মনে হলো চারপাশ থেকে নাকি সুরে অনেকে কান্না করছে। উনি কাঠটা হাতে নিয়েই
কোনো কিছু চিন্তা ভাবনা না করেই পেছন দিকে ঘুরে দিয়েছেন এক দৌড়। যখন দৌড়াচ্ছিল তখন মনে হচ্ছিল পেছন থেকে দানবের মতো কিছু ছুটে আসছিল। তো জাস্ট 4 থেকে 5 মিনিট এইভাবে উনি শব্দটা পেয়েছেন পেছন থেকে। এরপরে একদম স্বাভাবিক হয়ে যায়। উনি একদম সরাসরি পেছন দিকে না তাকিয়েই ওই গয়াতান্ত্রিকের কাছে চলে আসেন। একটা পর্যায়ে এসে দৌড়াদৌড়ি করেন নাই, শেষ দিকে এসে হাঁটতে হাঁটতে ধীরে সুস্থ উনি চলে আসেন। আর পেছন থেকে আর কোনো সারা শব্দ উনি পান নাই। উনি যখন আসছেন, এসে দেখেন যে গয়াতান্ত্রিক ওই ঘরের সামনেই দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তার অপেক্ষাতে এই গয়াতান্ত্রিক ছিল। তো গয়াতান্ত্রিক তাকে জড়িয়ে ধরে আদর করে এবং বলে যে, সাব্বাস, তোর দ্বারাই হবে, বাঘের বাচ্চা। তোর আগে 3 জন এই কাজ করতে গিয়ে অসফল হয়ে ফেরত এসেছে, শুধু তুই পেরেছিস সফলভাবে কাজটা করতে। তোকে আমি আমার সব থেকে কাছের ছাত্র বানাবো। আমার জীবনে যত শিক্ষা অর্জন করেছি সব শিক্ষা তোকে দিয়ে যাব। এখন ঘরে যা, আর কাঠের টুকরোটা আমাকে দে। ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়, তারপর যা করার দরকার আমি তোকে বলবো। তো উনি কিছু না বলে ওনার কথা মতো আশ্রমে ঢুকে ঘুমিয়ে পড়ছেন। পরদিন সকালবেলা উঠে তো গয়াতান্ত্রিকের কাছে গিয়েছেন। তারপর রবিতান্ত্রিককে দেখে গয়াতান্ত্রিক বলেন যে, বাবা বস। তো উনিও বসছেন। তখন এই ঘটনাটা আসলে কি হয়েছে, পেছনে কারা ছুটে আসছিল, ঘটনাটা কি হলো, এই কাঠের বিশেষত্ব কি, এই জিনিসগুলো ওই গয়াতান্ত্রিক বা গয়া দাদু বলতে শুরু করেন। তো ওই গয়া দাদু বলতে থাকেন যে, শোন, তুই যখন কাঠটা ধরছিস, পেছন থেকে যারা দৌড়ে আসার মতো একটা অবস্থা হয়েছিল, যেটা তুই শুনেছিস, এরা মূলত দুষ্টু পিশাচ শ্রেণীর জিন। যেহেতু তুই এটা হাত দিয়ে ধরেছিস, পেছন থেকে ওই শব্দ আসার পরও তুই পেছন দিকে তাকাস নাই, তুই দৌড় শুরু করেছিস। এই জন্যই মূলত আমার অনুগত পিশাচ শ্রেণীর জিনরা তারা এগিয়ে গিয়েছিল। আর যখন ওরা এগিয়ে গিয়েছে, তাদেরকে তো তুই দেখিস নাই, ওরা এগিয়ে আসার কারণে ওই জিনগুলো পিছু হটে। কারণ ওই জিনদের থেকেও তোকে সাহায্য করতে এগিয়ে আসা জিনদের শক্তি অনেক বেশি ছিল। আর ওদের শক্তি বেশি থাকলেও ওরা তোর কিছুই উপকার করতে পারতো না, যদি খালি একবার পেছন দিকে তাকাতি আর ওই কাঠটা ধরার পর একবারের জন্য হলেও পেছন দিকে তাকাতি, তাহলে কিন্তু ওরা আর কোনো উপকার তোকে করতে পারতো না। তখন ওদের থেকে ওই নিচু শ্রেণীর কম শক্তিশালী পিশাচদের শক্তি বেশি হয়ে যেত তোর ক্ষতি করার জন্য। যেহেতু তুই পারছিস, এই জন্য ওরাও তোকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে, আর ওরা ওই দুষ্টু পিশাচগুলো পালাই গেছে। এর আগে 3 জন কি করেছিল, এইটা যখন রবিতান্ত্রিক জিজ্ঞেস করেন, তখন ওই গয়া দাদু বলেন যে, অন্য 3 জন কাঠের টুকরো হাতে নেওয়ার পর যখন কান্নাকাটির আওয়াজ আসছে, তখন এরা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে ওই কাঠের টুকরো ওখানে ফেলে রেখেই নাকি দৌড় দিয়েছে। তখন ওই পিশাচ জিনগুলো ওদের ক্ষতি করেছে বলতে জানে মারে নাই, তবে ক্ষতি করেছে, হাত পা ভেঙে দিয়েছে। তবে ওরা সকলেই এখনো নাকি প্রাণে বেঁচে আছে, মানে ওই দাদু এটাই বলেছিলেন আর কি ওই সময়। এরাও ছাত্র হতে আসছিল, খুব সাহসী ছিল, অনেক অনুনয় বিনয় করে, এই যে রবিতান্ত্রিকের মতোই আর কি, অনেক অনুনয় বিনয় করে নাসর বান্দা, ছাত্র হবেই, শিখবেই এগুলা, ওইভাবে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত আর পারে নাই। কাঠ আনতে গিয়েই তাদের সব জেদ আগ্রহ শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই বিষয়গুলো বলেন আর কি গয়া দাদু। এরপর রবিতান্ত্রিক বলেন যে, আচ্ছা, এই কাঠের টুকরো দিয়ে কি হবে? তখনই বলেন, অনেক কিছু হবে, সময় আসলে দেখতে পারবি। আগামী অমাবস্যায় এই কাঠ দিয়ে আমরা অনেক বড় একটা শক্তিকে বশ করব। তবে আগামী অমাবস্যার আগে তোকে অনেক কিছু শিখতে হবে। প্রায় 1 মাস সময় আছে, তো তোকে ছোট বড় বেশ কিছু বিদ্যা অর্জন করতে হবে। এগুলো আমি আস্তে আস্তে শিখাই দেব। তো এই 1 মাসের মধ্যে রবিতান্ত্রিক বেশ কিছু ছোটখাটো বিদ্যা শিখে ফেলেন। ওই গয়া দাদু, মানে গয়াতান্ত্রিক বা গয়া কবিরাজ যিনি, উনি এইগুলো তাকে শেখান। 1 মাস পার হয়ে যায়, অমাবস্যার রাত চলে আসে। তখন এই রবিতান্ত্রিক আর গয়া দাদু রওনা দেন সেই শ্মশানের উদ্দেশ্যে। রবিতান্ত্রিক দেখেন যে গয়া দাদুর হাতে একটা কালো মোড়ক, আর এক হাতে ওই কাঠের টুকরো, আর কিছু জিনিসপত্র আছে। তো ওনারা চলে আসেন শ্মশানে। আসার পথেও কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, একদম শুনশান নীরবতা, কোনো কিছু ওনারা ফিল করেন নাই। গল্প করতে করতে চলে আসছেন। তো শ্মশানে আসার পরও আশেপাশে কোনো প্যারানরমাল এন্টিটির উপস্থিতি ওনারা ওই সময় বুঝতে পারেন নাই।
তো ওখানে আসার পর একটা বৃত্ত আঁকেন, একটা মোমবাতির মতো ছিল সেটা জ্বালান আর কি, এরপর একটা বৃত্ত আঁকেন। তো বৃত্তের ভেতরে আবার একটা স্টার মানে তারার মতো চিহ্ন আঁকেন। এর উত্তর দিকে আর একটা বৃত্ত আঁকেন, সেখানে এই রবিতান্ত্রিককে বসতে বলেন। এরপর ওই গোয়া দাদু বলেন যে আমি এখন সাধনায় বসবো, একটু পর একটা জিনিস আসবে, সেটা তুই দেখতে পাবি, আর এই জিনিসটা তোকে কিন্তু কিছু প্রশ্ন করবে, তুই সবগুলোর উত্তরে হ্যাঁ বলবি। মনে রাখিস, যদি একবার না বলিস তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। রবিতান্ত্রিক বলেন যে কি শক্তি আসবে, ওই শক্তিটা কি পিশাচ? তখন ওয়া দাদু বললেন, আরে বেটা, এটা শুধু পিশাচ না, পিশাচের উপরেও যদি কিছু থাকে সেইটা। মনে রাখবি, এরা হচ্ছে পাতালের শক্তি, এরা মাটির নিচে থাকে, এরা সাধারণত বাইরে বের হয় না। এদেরকে বের করার একটা বিশেষ পদ্ধতি আছে, এই পদ্ধতিটা আমি তোকে পরবর্তীতে কোনো একটা সময় জানাই দেব যদি আমি মনে করি। তুই কিন্তু খবরদার বৃত্ত থেকে বের হোস না, যদি বের হোস সাথে সাথে কিন্তু মারা পড়বি। তো রবি দাদুও তো বৃত্তের ভিতরে বসে আছে আর চিন্তা করছেন, যেহেতু গয়া দাদু পাশে আছে আর খুব একটা বেশি চিন্তার কিছু নাই। রাত আনুমানিক কয়টা এটা আসলে বুঝতে পারেন নাই, তবে আনুমানিক 12টার পরে হবে আর কি, এমনটাই চিন্তা করেছিলেন এই রবিতান্ত্রিক। এদিকে ওই গয়া দাদু বসে বসে কি যেন মন্ত্র আওড়াচ্ছেন, এটা অবশ্য বুঝতে পারছেন না এই রবিতান্ত্রিক। ঘন্টাখানেকের মতো এরকমটা পড়েছিলেন। ঘন্টাখানেক পরই মনে হলো আশেপাশে সবকিছু যেন পরিবর্তিত হয়ে যাচ্ছে, ঝড় উঠে আসছে এরকম কিছু। এর আগে যে একদম শুনশান নীরব শান্ত পরিবেশ ছিল, বিষয়টা এরকম না। চিন্তা করেছিলেন এখানে ভয়ঙ্কর আকৃতির কোন একটা দানব এসে হাজির হবে, কিন্তু ওনাকে নিরাশ করে দিয়ে একটা অদ্ভুত জিনিস সামনে আসে। 5 থেকে 6 ইঞ্চি উচ্চতার বাচ্চাদের মতো দুটো এন্টিটি আসে, দেখতে খুবই সুন্দর। কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল জলজান্ত দুটি পুতুল এসেছে। আর এত সুন্দর যে তাকিয়েই থাকতে মন চায়, মনে হচ্ছে এদেরকে কোলে নিব, এমন একটা অবস্থা আর কি। এর সাথে গল্প করতেও ভালো লাগবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে এরা দুইজন একসাথে কথা বলে ওঠে, আর তাদের কথা শুনে মনে হচ্ছিল 30 থেকে 40 জন মানুষ যদি একসাথে কথা বলে কেমনটা শোনা যায়, ঠিক ওই রকম। তাদের কণ্ঠটা ছোট বাচ্চারা যেভাবে কথা বলে, অনেক সময় দেখা যাচ্ছে না যে আমরা দেখি যে অনেক ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর করে পাকনা পাকনা কথা বলে, খুব মজা লাগে শুনতে। মনে হচ্ছে যে এরকম ছোট ছোট দুটো বাচ্চা, দুটো পুতুলের মতো দুটো বাচ্চা সুন্দর করে পাকনা পাকনা কথা বলছে। কথা শুনে ভালোই লাগছিল, আবার কিছুটা ঘাবড়েও যাচ্ছিল। ওরা এসে কিন্তু খুব ভদ্রতার সাথে খুব মোলায়েম স্বরে কথা বলছে। ওই গয়া দাদুকে বলছে যে, দাদু আমাদেরকে কি জন্য ডেকেছেন? দাদু তখন বলে ওঠে, তোমাদের কি জন্য ডেকেছি বুঝতে পারছো না? আমাকে সাহায্য করতে হবে তো। ওরা বলে, দাদু কিরকম সাহায্য করবো বলেন? দাদু বলেন, আমি যা কিছু করব, যা কিছু করতে চাইবো, সব কাজ সফল করতে হবে তোমাদের। ওরা বলে ওঠে যে, আহারে আমাদের বইয়েই গেছে, তোমাকে কেন সাহায্য করব? দাদু বলে ওঠেন, আমি তোমাদেরকে বেগুনি চন্দন গাছের কাঠ দিয়ে আহ্বান করেছি, তাই আমাকে সাহায্য করবে। এমন ভাবে কথোপকথন হচ্ছে, মনে হচ্ছে যে ছোট বাচ্চাদের সাথে আমরা যেভাবে অনেক আহ্লাদে কণ্ঠে কথা বলি না, ওইভাবেই কথা হচ্ছে। রবিতান্ত্রিক মজাই পাচ্ছিলেন কথাগুলো শুনে, মুচকি মুচকি হাসছিলেন আর চিন্তা করছিলেন যে এই বলে পিশাচ, এরা নাকি পাতালে থাকে, এরা নাকি পিশাচদেরও অনেক উপরে অবস্থান করে। কি এই দুটোকে এক আছাড় দিলে তো এখানেই শেষ, তো পায়ের নিচে পিষে ফেলা যায় এই দুটাকে। এরা বলো আবার কেমন পিশাচ, কেমন শক্তিশালী। দাদু কি মজা করলো নাকি আমার সাথে? তো উনি এটা দেখছেন। এরপর ওরা দাদুকে বলে যে, তুমি বেগুনি চন্দন গাছের কাঠ নিয়ে আসছো, ও ভালো কথা। তো এই কাঠটা কে নিয়ে আসছে তোমার কাছে? আর এই কাঠটা দিয়ে আমাদেরকে আহ্বান করার একটা বিশেষ পদ্ধতি আছে, সেটা নিশ্চয় জানো।
কোন ধরনের লাশের চিতার মধ্যে কাঠ ফেলতে হবে, কিভাবে আনতে হবে, এটা তুমি জানো। তো এই কাঠটা কে আনছে? তোমার সাক্ষী আছে? তখন ওই গোয়া দাদু বলে, হ্যাঁ, যে আনছে সে আমার সাথে আছে, আমার সাক্ষীও আছে। তখন বলে যে কে আনছে বলো। এই যে আমার পাশে ছেলেটা বসে আছে রবি, ও আনছে। তখন প্রথমবারের মতো এই দুটো অবয়ব এই রবিতান্ত্রিকের দিকে তাকায়। খুব সুন্দর চাহনি ছিল। তাকে বলে যে তুমি এই কাঠ আনছো? তখন রবিতান্ত্রিক খুব স্বাভাবিকভাবে বলে, জি, আমি এই কাঠ আনছি। তখন আরো কিছু প্রশ্ন করে যে লাশটা ছেলের ছিল না মেয়ের ছিল, কখন, সময়টা কখন ছিল, কিভাবে মারা গেছে, এরকম অনেকগুলো প্রশ্ন করে। কিছু কিছু প্রশ্ন আসলে এমন ছিল যেগুলো বুঝতে পারছিল না এই রবিতান্ত্রিক, কিন্তু সেগুলোর উত্তরে হ্যাঁ হ্যাঁ এগুলো বলছিল। এরপরে তখন ওই দুইটা অবয়ব তারা বলে যে আচ্ছা দাদু, তোমার সাক্ষী কই? তখন দাদু বলেন যে আশেপাশে আমার অনুগত অনেকগুলো পিশাচ দাঁড়িয়ে আছে, তাদেরকে জিজ্ঞেস করো সত্য কিনা, তারা তো তোমাকে মিথ্যা বলবে না। এরপর নাকি এই দুটো অবয়ব কোনো একটা দিকে তাকালো, কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো, এরপর বলল ঠিক আছে, বুঝলাম, এখন তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপর কিভাবে যেন কি এমন ধরনের কিছু কথাবার্তা বললো, এটা অবশ্য রবিতান্ত্রিক বুঝতে পারে না। এমন সময় এমন ধরনের কিছু কথা হয় না যে পরিবারে এমন কিছু কথা হচ্ছে যেই বিষয়গুলোর সাথে আমরা কানেক্টেড না, বা সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি না। হয়তোবা শব্দগুলো আমরা শুনতে পারি, কিন্তু এটা যে কোন বিষয়ে হচ্ছে এইটার মর্মার্থ আমরা বুঝতে পারি না। ওরকম টাইপের কিছু কথা হয়। কথা বলার পর ওরা হাঁটতে হাঁটতে অন্ধকারে কোথায় যেন চলে যায়। এরপর দাদু বলে যে এখন কিন্তু বের হওয়া যাবে না, ভোরের আলো ফোটার পর বের হতে হবে। ভোরের আলো ফোটার পর দাদুও বৃত্ত থেকে বের হন। এরপর এই রবিতান্ত্রিককেও বের হতে বলেন। এরপর রবিতান্ত্রিক বলে আচ্ছা দাদু বলেন তো এই দুইটা জিনিস কি ছিল? এটা তো খুবই সুন্দর, এরা না পিশাচদেরও অনেক উপর অবস্থান করে, এইটা কিন্তু এ কি দেখলাম, এটা কিছুই না, এদের আবার শক্তি কিসের? তখন গোয়া দাদু বললেন এখন না রে বাপু, পরে বলবো, চল আগে আশ্রমে যাই, একটু বিশ্রাম করি, সারা রাত জেগে আসি, একটু ঘুমাই, খাওয়া দাওয়া করি, এরপরে বলবো। এরপর ওরা আশ্রমে চলে আসছেন। আশ্রমে আসার পরে যার যার ঘরে চলে গেছেন। দুপুরের দিকে দাদু নিজেই এই রবিতান্ত্রিকের যে ঘরটা উনি দিয়েছিলেন আর কি, সেই ঘরে আসেন। তখন অবশ্য রবিতান্ত্রিক ঘুমাচ্ছেন। ঘুম থেকে ডেকে তোলেন। এরপর বলতে শুরু করেন যে শোন, কালকে যেই দুটা অবয়বকে দেখেছিলি, তান্ত্রিকরা এদেরকে বলে হচ্ছে লিলিপুট। এরা উচ্চতায় 6 ইঞ্চির বেশি হয় না। তবে তুই এদেরকে অতি সাধারণ মনে করছিস না? না, এরা সাধারণ কোনো পিশাচ নয়, এরা পাতালে থাকে। এদেরকে কিন্তু বশ করা যায় না। তুই মনে করিস না যে এদেরকে আমি বশ করছি। এদেরকে ডাকা যায়, এদেরকে আহ্বান করা যায়, এদেরকে কোনো কাজ করার দায়িত্ব দেয়া যায় নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে, কিন্তু বশ করা যায় না। একটু বুদ্ধি খাটায় এদেরকে দিয়ে কাজ করাইতে হয়, এই আর কি। কিন্তু বশ করার দুঃসাহস কেউ করে না। আর এরা যে কাজে হাত দেবে সে কাজ 100% সফল হয়। এদের সাথে লড়াই করার ক্ষমতা অনেক পিশাচের থাকেই না। অনেক শক্তিশালী পিশাচও এদের সাথে লড়াই করার সাহস করে না, সাহস করলেও হেরে যায়। এদের শক্তি যে কত, এইটা শুধু পিশাচরা বলতে পারে, যারা শক্তিশালী পিশাচ। এটা মানুষের ধারণার ভিতরে এটা নাই। এদেরকে ডাকার একমাত্র পদ্ধতি হচ্ছে এই বেগুনি চন্দন গাছের কাঠ দ্বারা। আর শুধু বেগুনি চন্দন গাছের কাঠ দিয়ে ডাকলে কিন্তু হয় না, এটা পিশাচ সিদ্ধ করতে হয়। আর যেই পদ্ধতিতে পিশাচ সিদ্ধ করতে হয় তুই ওই পদ্ধতি অবলম্বন করে কাঠটা নিয়ে আসছিস, এই জন্যই শুধু এরা আসছে। আর এই যে বেগুনি চন্দন গাছ, এটা 100 বছরে একটা জন্ম নেয়। সাধারণ কোনো মানুষ এই গাছ কখনোই চিনতে পারে না। শুধু কিছু কিছু পাহাড়ে আর পাহাড়ের নির্দিষ্ট কিছু জায়গায় এই গাছ জন্মাইতে পারে। এই গাছের কাঠ সংগ্রহ করা অত্যন্ত দুরূহ ব্যাপার। অনেক লোক মারফত খোঁজ খবর নিয়ে এগুলো সংগ্রহ করতে হয়, কিন্তু লোকে এটা চেনে না।
এই গাছ চিনতে গেলেও 10 বছর সাধনা করতে হয়, তারপরও মানুষ ভুল করে, চেনা যায় না। এই গাছ সংগ্রহ করতে গিয়ে কত মানুষ যে বাঘের পেটে গেছে, ভাল্লুকের পেটে গেছে তার ঠিক নেই। ভূতে না ধরলেও বাঘ, ভাল্লুক, সাপের কামড়, এতেই অনেক তান্ত্রিকের জীবন গেছে। কারণ অনেক দুর্গম এরিয়াতে এটা থাকে, এই জন্য। এটা সবার কাজ না। এরপর এই গয়া দাদু রবিতান্ত্রিককে বলেন যে বাবারে, এখন থেকে তোকে কঠিন সাধনা শুরু করতে হবে, এরপর তুই অনেক বড় সাধক হবি, এটা বলেন। এরপর চলে যায় প্রায় 5 বছর। এই 5 বছরে মোটামুটি অনেক কিছুই রবিতান্ত্রিক শিখতে পেরেছিলেন। এর মধ্যে অনেক পিশাচ সাধনাও শিখে অনেক ধরনের পিশাচকে বশ করে ফেলছেন। এর মধ্যে উনি জানতে পারেন কর্ণ পিশাচিনী ও যক্ষিণী বশ করলে অনেক শক্তি অর্জন করা যায়। এরপর দাদুকে বলছেন যে দাদু, আমি কর্ণ পিশাচিনী ও যক্ষিণী বশ করতে চাই। এ কথা শোনার সাথে সাথে দাদু বলেন যে খবরদার, ভুলেও কাজ করতে যাস না রে বাপ। তুই জানিস না এই কর্ণ পিশাচিনী আর যক্ষিণী এরা কি? এরা খুবই ভয়ঙ্কর প্রকৃতির পিশাচ, তোর জীবনকে একদম নরক বানায় ফেলবে। এদেরকে ডাকতে হলে কঠিন সাধনা করতে হয়। তবে মনে রাখিস, এদের যে সাধনা করার প্রক্রিয়া, এটা খুব নিচু প্রকৃতির সাধনা। এগুলা অনেক ভালো তান্ত্রিক যারা, তারা এগুলা করতে চায় না, কারণ এগুলো নিচু প্রকৃতির সাধনা। তবে সাধনাটা কঠিন, তবে এগুলার মর্যাদা অনেক নিচু। এই কারণে এত কষ্ট করে এই নিচু লেভেলের সাধনা কেউ করতে চায় না। আর এদেরকে ডাকতে হলে অবশ্যই গুরুর কথা মতো চলতে হয়, আর আমি গুরু হয়ে তোকে এই অনুমতি দিতে পারবো না। এদিকে রবিতান্ত্রিক 5 বছরে তো অনেক কিছু শিখে গেছেন, তার ভিতরে এক ধরনের অহংকারও কাজ করে। কারণ একমাত্র শিষ্য ওই সময় সেই ছিল, রবিতান্ত্রিক ছিল, এই গয়া কবিরাজের বা গয়াতান্ত্রিকের। চিন্তা করছে যে আমি তো অনেক কিছু শিখে ফেলছি, কেন আমাকে কর্ণ পিশাচিনী এবং যক্ষিণীর সাধনা সে শেখাবে না? নিশ্চয়ই এটা অনেক শক্তিশালী, মিথ্যা বলতেছে আমাকে, সে ইচ্ছা করে শেখাবে না। এক কথায় দুই কথায় তার সাথে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে নাকি রবিতান্ত্রিক বলে যে দেখেন, আপনি আমাকে পারমিশন যদি নাও দেন কোনো সমস্যা নেই, আমার শিক্ষা কম আছে নাকি? আর আপনি তো পৃথিবীতে একমাত্র তান্ত্রিক না, আমি অন্য তান্ত্রিকের কাছে যাব, তার কাছ থেকে শিখবো, আপনার কোনো সহযোগিতা লাগবে না। এরপর নাকি অনেক অনুরোধ করেন এই গয়া কবিরাজ যে বাবারে, এর ভিতরে যাস না, আমার কাছে থাক, আরো অনেক কিছু শিখতে পারবি, কিন্তু এই নিম্ন প্রকৃতির জিনিসগুলো শিখিস না। এরপর রবিতান্ত্রিক আর এগুলা আসলে পাত্তা দেন নাই। গুরুর কথা না শুনে রাগ করে, ঝগড়াঝাটি করে, কথা কাটাকাটি করে ওই আশ্রম ত্যাগ করে চিরকালের জন্য উনি চলে আসেন। তখন আবার উনি সিলেটে চলে আসেন। 5 বছর তো হয়ে গেছে। এসে দেখেন যে ওনার দাদি তো মারাই গিয়েছিল, তারপর তার মা মারা গেছেন। উনি আসার 4 মাস আগে ওনার মা মারা গেছেন। মৃত্যুর পূর্বে ছেলের মুখটা একবারের জন্য দেখতে চেয়েছিলেন, কিন্তু পারেন নাই। ওনার 2 বোন তারা ভালো আছে, অন্য জায়গায় আছে, আগে যেখানে থাকতেন তারা সংসার নিয়ে ভালো আছেন, তাদের বাচ্চা কাচ্চাও আগের থেকে বড় হয়ে গেছে এই 5 বছরে। তো নিজ বাড়িতে আসার পর 6 মাস বিভিন্ন মানুষের সাথে গল্প গুজব করছেন। এই 6 মাসের মতো উনি কোনো জাদুটোনা কিছু করেননি। এরপর আবার কি মনে করে চিন্তা করছেন যে আরে, কর্ণ পিশাচিনীর চিন্তা করে গুরুর সাথে ঝগড়াঝাটি করে চলে আসলাম, এখন এইটার সাধনা তো আমাকে করতেই হবে। যেহেতু ওনার 2 বোন অন্য জায়গা ছিল, এখানে তো আর তার দেখাশোনার কেউ ছিল না। 2 বোনের সাথে আবার দেখা করেন, 2 বোনের সাথে দেখা সাক্ষাৎ করে বলেন যে আবার আমি একটা জায়গায় যাচ্ছি, আবার চলে আসবো। এরকম বলে আবার সেই নতুন শক্তির উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েন। উনি চলে যান ভারতের কামরূপ কামাখ্যায়। শুনেছিলেন যে ওখানে নাকি অনেক তান্ত্রিক সাধক বাস করেন। সেখানে গিয়ে দেখলেন ঠিকই আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তান্ত্রিক সাধক আছে, তবে ওখানে গিয়ে উনি কিছু নাগা সাধু দেখেছিলেন, যারা কিন্তু কোনো পোশাক আশাক পরে না, সারা গায়ে ছাই মাখায় থাকে আর কি। এদেরকে দেখে উনি খুব অবাক হন। নাগা সাধুরা এমন এমন সমস্ত সাধনা করে যা কোনো মানুষ নাকি ভাবতেও পারে না। এমন একজন ব্যক্তিকে গুরু বানানোর জন্য খুব উঠে পড়ে লাগছেন আর কি এই রবিতান্ত্রিক। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সে কোনোভাবেই দীক্ষা দেয় না, মানে তাকে শিষ্য বানাবেই না।
এরপর আরো কিছু নাগা সাধুর খোঁজ খবর করেন, তারা কেউই এই রবিতান্ত্রিককে ছাত্র বানাতে চায় নাই। তাদের একটাই কথা ছিল যে তাদের ছাত্র তারাই হয় যারা একদম ছোট বয়স থেকে তাদের সাথে থাকে, বিশেষ করে এই ছোট বাচ্চারাও যাদেরকে এই নাগা সাধুরা পছন্দ করেন বিশেষ বিশেষ কিছু কারণে, শুধু তাদেরকেই শিক্ষা দিবেন, তাছাড়া দিবেন না। এছাড়া যে বয়স হলেও যে নাগা সাধু হওয়া যায় না, বিষয়টা এরকম না, হওয়া যায়, কিন্তু এরা বানাবেন না, সাফ সাফ জানাই দেন। কি আর করা, নাগা সাধুর কাছ থেকে কোনো দীক্ষা না পেয়ে এরপর এক অঘোরী সাধকের শরণাপন্ন হন। এই অঘোরী সাধক অবশ্য তাকে শিষ্য বানান। এরপর তার কাছ থেকে কালো জাদুর নতুন নতুন কৌশল শিখতে থাকেন। আর এই অঘোরী সাধক উনি কর্ণ পিশাচিনী বশ করার শিক্ষা পেয়ে যান। তবে উনি যক্ষিণী বশ করার পদ্ধতি জানতেন না, শুধু কর্ণ পিশাচিনী বশ করার শিক্ষা উনি জানতেন। এরপর কর্ণ পিশাচিনী নাকি বশ করে ফেলেন, তবে কিভাবে বশ করছেন এই বিষয়ে আর রবিতান্ত্রিক বলেন নাই। উনি কর্ণ পিশাচিনী বশ করার পর আবার বাংলাদেশে চলে আসছেন। চট্টগ্রামের একটা স্থানে উনি একটা দরবার খুলে বসছেন, একটা আস্তানা খুলে বসছেন। ধীরে ধীরে মানুষ আসতে শুরু করে ওনার কাছে। মানুষের এই ভূত প্রেত রিলেটেড বিভিন্ন সমস্যাগুলো কর্ণ পিশাচিনীর সাহায্য নিয়ে সমাধান করার চেষ্টা করতে থাকেন। কালো জাদু, বান মারা, বশীকরণ, সব ধরনের কাজ উনি করতে পারতেন। এইভাবে চলে যায় বেশ কিছু বছর, অনেক টাকাও উপার্জন করে ফেলেছেন। তখন ওনার বয়স 40 থেকে 41 বছর হয়ে গেছে আর কি। এই সময় মানে অনেকগুলো বছর পার করে ফেলছেন। তো এর মধ্যে উনি একটা ভিন্ন প্রফেশনে ঢুকে পড়েন। কারণ এরকম তান্ত্রিকগিরি করলে কেমন যেন মনে হচ্ছে যে টাকা পয়সা খুব একটা হয় না, আরো বেশি টাকা পয়সা কিভাবে কামানো যায়, অন্য প্রফেশনে ঢুকে এই চিন্তা করছেন। এরপর ওনার কাছে এক রোগী আসে যে ছিল মাদক ব্যবসায়ী। মূলত চট্টগ্রাম এরিয়াতে, পুরো চট্টগ্রাম, কক্সবাজার এই এরিয়াতে সীমান্ত পার হয়ে যে মাদকগুলো আসে, এই মাদকগুলো মূলত বড় বড় যারা হোতা আর কি, তার মধ্যে একজন ছিল ওই ব্যক্তি। তবে এই ব্যক্তি যখন আসছে, তার সাথে একটা মেয়ে আসে, তারই মেয়েটার বয়স ছিল 18-19 বছর, তখন বিয়ে শাদী হয় নাই। মেয়েটা ছিল শ্যাম বর্ণের, দেখতে খুব সুন্দরীও না, আবার দেখতে খারাপও না, এরকম আর কি। মেয়েটাকে নিয়ে আসার পর ওই মাদক ব্যবসায়ী বলছে, এটা আমার একমাত্র মেয়ে, ওকে কেউ বান মারছে বলে আমরা অনুমান করি, আপনি একটু দেখেন তো। সত্যি এই রবিতান্ত্রিক দেখেন যে এই মেয়েটাকে একটা মরণ বান মারা হয়েছে, খুবই শক্তিশালী একটা বান। তখন রবিতান্ত্রিক বলেন যে আপনার মেয়ের সাথে কি কোনো ছেলের সম্পর্ক ছিল, সে কি ওই ছেলেকে কোনোভাবে প্রতিশ্রুতি দিয়েও তাকে দূরে সরে ফেলে দিছে, এরকম কিছু? ওই মেয়ে বলে না, এরকম কিছু না, তার সাথে কোনো ছেলে টেলের সম্পর্ক এখন পর্যন্ত নাই, পরিবার তাকে যেখানে বিয়ে দেবে সেখানেই করবে। এটা শোনার পর রবিতান্ত্রিক একটু চিন্তিত হয়ে পড়েন যে এই মেয়েটাকে তাহলে কেন এবং কে বান মারল, এটাকে বুঝতে হবে। এরপর পিশাচদের সহযোগিতায় এই তথ্যটা উদ্ঘাটন করতে পারলেন। সেটা হচ্ছে ওই মাদক ব্যবসায়ীর বিশাল ভূসম্পত্তি ছিল আর কি, এই ব্যবসা বাণিজ্য করেই আর কি সেইগুলো অর্জন করছে। এই মাদক ব্যবসায়ীর যে বড় ভাই, তার আবার একটাই ছেলে। এখন এই যে মাদক ব্যবসায়ী যিনি, উনি কোনো কারণে যদি মারা যান তাহলে তার মেয়ে তো সম্পত্তি পাবে। আর মাদক ব্যবসায়ী যেই কাজগুলো করেন, এই কাজগুলোতে ঝুঁকি তো থাকে বেশি, যে কোনো সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়তে পারেন, এরকম অনেক ধরনের সমস্যা তো হবেই, পুলিশের হাতে ধরা পড়তে পারেন, জেল হয়ে যাবে। আর অপেক্ষা ছিলেন কবে পুলিশের হাতে ধরা পড়বে, ধরা পড়লে টাকা পয়সা খরচ করে কোনোভাবে যেন সে বের হইতে না পারে সেই চেষ্টা করবে। আর এই মেয়েটাকে যদি মেরে ফেলা যায় তাহলে তো আর কোনো কথাই নেই, সব সম্পত্তি তার ছেলে পাবে। ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা তার ছিল না। তখন ওই ছেলেটাকেই তার বাবা বলে যে তুই এরকম খোঁজ খবর নিয়ে দেখ মেয়েটাকে বান মারা যায় কিনা, মেয়েটাকে মেরে ফেল। আর আমরা সরাসরি করে খুন খারাপির ভিতরে যেতে পারবো না, তাহলে সমস্যা হবে, তাহলে আমার সুনাম ক্ষুণ্ণ হবে, এই জন্য এইসব ঝামেলায় যাব না। আর যে মাদক ব্যবসায়ী, তারও তো অনেক প্রভাব প্রতিপত্তি আছে, তারও পরিচিত অনেক শক্তিশালী আন্ডারওয়ার্ল্ডের ডনগুলা আছে, তারাও তো এটা নিয়ে নাড়াচাড়া করবে,
তখন তো একে অন্যের সাথে যুদ্ধ করে সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং এমনভাবে মারতে হবে যেন কেউ কিছু টের না পায়। এই কারণেই মূলত তার আপন ভাতিজা এই কাজ করেছে। আর এই কাজ এমনভাবে করেছে আর একজন পাহাড়ি তান্ত্রিককে দিয়ে। এই বান কাটাটা খুব কঠিন, খুব শক্তিশালী একটা বান মারছে আর কি। তবে রবি তান্ত্রিক উনি ওনার জানা বিভিন্ন বিদ্যা প্রয়োগ করে এই বানটা কাটাতে নাকি ওনার খুব কষ্ট হয়েছিল। সময় লাগে নাই, তবে খুব কষ্ট হয়েছিল। অনেক কঠিন কঠিন পিশাচদের ইনস্ট্যান্ট সাহায্য নিতে হয়েছিল, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হয়েছে। তারা বলছে যে এইভাবে এইভাবে করতে হবে। যখন বানটা কেটে গেল, মেয়েটা নাকি বলে যে তার মনে হলো যে তার শরীর উপর থেকে বিশাল একটা পাথর সরে গেল, তার শরীরে জ্বলে পুড়ে যাচ্ছিল। এই ঘটনা যখন ঘটলো, মাদক ব্যবসায়ী তো খুব খুশি হয়ে গেলেন রবিতান্ত্রিকের উপরে। তখন সে কি করলো, বলল যে আমি আসতেছি, মেয়েটাকে বাসায় রেখে আসি। মেয়েটাকে বাসায় রেখে আসে, মাঝখানে হয়তো 1 ঘন্টার মতো গেছে আর কি। দেখা গেল একটা ব্যাগ নিয়ে আসছে। ব্যাগ নিয়ে আসার পর, ওই সময় কিন্তু 1000 টাকার নোট ছিল না, তখন সর্বোচ্চ নোট ছিল 500 টাকা। এই 500 টাকার 20টা বান্ডিল, মানে 10 লক্ষ টাকা এই রবিতান্ত্রিককে দেন। রবিতান্ত্রিক এই প্রথম জীবনে এত টাকা একসাথে দেখলেন। মনে হচ্ছিল যে ওই সময় যদি 1 কোটি টাকাও চাইতো, ওই লোকটা তাই দিত। রবিতান্ত্রিক এতগুলো টাকা একসাথে দেখে তার মনের মধ্যে মারাত্মক একটা লোভ কাজ করে, যারে এই ব্যবসায় এত টাকা, এই তান্ত্রিকগিরি করে জীবনকে একদম তছনছ করে দিয়ে কি লাভ, দেখি ভিন্ন কিছু করা যায় কিনা। তখন ওই মাদক ব্যবসায়ীকে আর একটা কাজের একটা অফার দেন উনি, মানে রবিতান্ত্রিক। উনি উস্কান যে আপনার মেয়েকে, আপনার ভাতিজা বিনা কারণে, একটা নিষ্পাপ মেয়েকে আপনি অন্য কাজ করেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনার মেয়ে তো কোনো অপরাধ করে নেই। সম্পত্তি দখলের জন্য আপনার ভাতিজা আপনার মেয়ের উপর এরকম মরণ বান মারছে। আপনার ভাতিজা তো বেঁচে থাকার অধিকার হারায় ফেলছে। আপনি কি চান না আপনার ভাতিজার উপর প্রতিশোধ নিতে? তখন ওই মাদক ব্যবসায়ী বলতে, হ্যাঁ চাই, অবশ্যই চাই, কেন চাবো না। তখন বলেন যে আমি এই কাজে সাহায্য করতে পারি। আপনি বললে 1 দিনের ভেতরে আপনার ভাতিজাকে বান মেরে ফেলবো। এই বান কাটানোর ক্ষমতা বাংলাদেশের কারো নেই। আর বাংলাদেশের বাইরে ওকে নিতে নিতেই ও শেষ, ও পথেই শেষ। এই কথা শোনার সাথে সাথে তখন বলে ঠিক আছে, মারেন, যা থাকে কপালে। ওই সময় ইনস্ট্যান্ট বান মারা হয় ওই ছেলের উপরে। পরের দিনই মৃত্যুর খবর আসে। যখনই খবর আসে, 5 লক্ষ টাকা, 500 টাকার 10টা বান্ডিল, আগে তো 20টা বান্ডিল, মানে 10 লাখ টাকা। এরপরে আরো 5 লাখ টাকা এনে দেয়। তারপর বলে যে আপনার কাজ আমি খুব খুশি হয়েছি, সেটা মারা গেছে, কেউ কিছু বুঝতে পারে নাই, আর বুঝলেও কিছু করার নাই এখন। আর এখানে তো আর আইনগত কোনো ঝামেলাই নেই, বাংলাদেশের প্রচলিত আইনে। এরপর মূলত এই রবিতান্ত্রিক একটি অফার দেন ওই মাদক ব্যবসায়ীকে, বলে শোনেন ভাই, আসেন আমরা দুজন মিলে একসাথে কাজ করি। সেটা হচ্ছে, আপনার এই কাজে তো অনেক প্রতিপক্ষ আছে, আমি আপনার প্রতিপক্ষদেরকে বান মেরে মেরে একদম শেষ করে দিব। আপনি আপনার পার্টনার বানাই নেন আমাকে, আমি আমার জানা বিদ্যা দিয়ে আপনাকে সাহায্য করব, এভাবে আমরা আগাই যাব। প্রথম দিকে নাকি ওই মাদক ব্যবসায়ী রাজি হয় নাই, তবে রাজি হইতে আর বেশিক্ষণ সময় লাগে নাই। একটা পর্যায়ে উনি রাজি হয়েছেন যে ঠিক আছে। এরপর থেকেই শুরু হয় এক মৃত্যুর খেলা। প্রচুর টাকা আসতে থাকে। অন্য রুগীগুলো খুব একটা দেখতেন না, সময় পেতেন না। টাকা গুনতে গুনতে তার দিন পার হয়ে যেত। প্রচুর টাকা, এত টাকা যে টাকার বিছানায় শুয়ে থাকার মতো অবস্থা। মানুষ মারা তো ওনার বাম হাতের খেলা। যখনই কোনো মানুষের নাম ঠিকানা এনে ওই মাদক ব্যবসায়ী এসে দিতেন, তখনই তার মৃত্যু পরোয়ানা জারি হয়ে যেত, এমন একটা অবস্থা। বান মেরে মেরে ফেলতেন। আর এই মানুষদেরকে যারা মারতেন আর কি, এরাও কিন্তু ভালো মানুষ না, এরাও মাদক ব্যবসায়ী, মানে তার প্রতিপক্ষ। তারা তাও মানে ধার্মিক লোক না যে ওনারা একটা সুরক্ষা বলয়ের মধ্যে থাকবেন। এনারাও দুষ্টু লোক,
তার প্রতিপক্ষ, এভাবে নাকি তার প্রতিপক্ষরা বিভিন্ন রোগে ভুগে অল্প সময়ের মধ্যে মারা যেত। একটা সময় অবৈধ অস্ত্র তার কাছে চলে আসে, অবৈধ অস্ত্র উনি কাছে রাখতেন। ক্ষমতা থাকলে যেটা হয় আর কি, বা এই কাজের সাথে জড়িত থাকলে যেটা হয়, একটা সময় নাকি ওই মাদক ব্যবসায়ীর প্রতিপক্ষ ধীরে ধীরে বুঝতে পারে যে ঘটনাটা কি, কেন এমনটা হচ্ছে। এরাও ভারতের এক অঘরীতান্ত্রিকের শরণাপন্ন হয়েছে। সেই অঘরীতান্ত্রিক বলে যে এগুলোর তো পিশাচ চালান করে হত্যা করা হয়েছে। তখন ওই অঘরীতান্ত্রিককে দিয়ে অনেক শক্তিশালী একটা পিশাচকে চালনা করা হয়। অদ্ভুত ব্যাপার এবং রহস্যময় ব্যাপারও বলতে পারি, ভয়ঙ্কর ব্যাপারও বলতে পারি। ওই পিশাচটা প্রথম যে কাজটি করেছিল সেটা হচ্ছে যে এই রবিতান্ত্রিকের যে পার্টনার, এই পার্টনারকে এবং তার পুরো পরিবারকে একসাথে হত্যা করেছিল। সেটা কিভাবে, এটাও এক রহস্যের ব্যাপার। সেটা হলো যে পরিবার নিয়ে একটা গাড়িতে ঘুরতে বের হয়েছিল, আর এই গাড়িটা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে নাকি বিস্ফোরিত হয়। ইঞ্জিন ব্লাস্ট করছিল, পুরো গাড়িতে আগুন ধরে গিয়েছিল, পুরো পরিবার একসাথে ওই গাড়ির মধ্যে শেষ হয়ে গিয়েছিল। মানে ওই পরিবারে আর কেউ অবশেষে ছিল না। ড্রাইভার তো মরছেই, তারপরে ওই মাদক ব্যবসায়ী মারা গেছে, তার স্ত্রী মারা গেছে, তার মেয়েটা একটাই মেয়ে ছিল, সেও মারা গেছে। এইভাবে পুরো পরিবার শেষ। এরপরে ওই পিশাচটা এই রবিতান্ত্রিকের পিছনে পড়ে যায়। রবিতান্ত্রিকের অধীনে থাকা প্রত্যেকটা পিশাচকে একে একে হত্যা করতে থাকে। এমনকি তার অধীনে থাকা সেই কর্ণ পিশাচিনীকেও বন্দী করে ফেলছে। কর্ণ পিশাচিনী এরা কিন্তু একটা বংশ, একক কোনো ব্যক্তি না। তো এরা জন্মগতভাবেই শক্তিশালী। যেই কর্ণ পিশাচিনীটা এই রবিতান্ত্রিকের আন্ডারে ছিল তাকে বন্দী করে ফেলছে, তাহলে ওই পিশাচটা কত শক্তিশালী। কোনোভাবেই কিছু করতে পারছিলেন না। অনেক সাধনা করে অর্জিত এই সমস্ত পিশাচগুলোকে একে একে হত্যা করছে। এইভাবে দিন পার হয়ে যাচ্ছে। মাত্র 10 থেকে 12 দিনের মধ্যেই ওনার সব শেষ। ওনার সাধনা অর্জিত পিশাচগুলো শেষ, সব শেষ। এইবার উনি অতিষ্ঠ হয়ে গেছেন। কোনোভাবে ওনার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে ওই পিশাচকে আর আটকাতে পারতেছেন না। বাধ্য হয়েই আবার সেই গয়াতান্ত্রিকের কাছে ছুটে গেছেন। যাই দেখেন যে উনি মৃত্যু পথযাত্রী, অনেক বয়স হয়ে গেছে। তারপর ওনাকে দেখে বলেন যে, কিরে তুই বেঁচে আছিস, আয় আয় ভিতরে আয়। তখন ওই গয়াতান্ত্রিক বলেন যে, কেন আসছিস বল, নিশ্চয়ই কোনো বিপদে পড়ছিস, নাহলে তো আমাকে আসতি না। তখন এই শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বলেন। তখন ওই গয়াতান্ত্রিক বলেন যে, আমি সব বুঝতে পারছি, তবে যতটুকু বুঝছি তাতে আমি এতটুকু বলতে পারি, তোর উপর ভয়ঙ্কর যে পিশাচটা চালনা করা হয়েছে এইটা এতটাই ভয়ঙ্কর, এটা একটা মহিলা পিশাচ বা পিশাচিনী। একে দমন করা খুব কঠিন। একে বুঝায় অন্যদিকে পাঠাই দেওয়া যায়, এর সাথে যুদ্ধ করে একে পরাস্ত করা যায়, কিন্তু একে হত্যা করা এটা অত্যন্ত দুরূহ ব্যাপার। আর একে যদি কোনো কারণে কেউ হত্যা করেও, তাহলে এর মতো আরো শত সহস্র এসে যখন উপস্থিত হয়, তখন এদেরকে আটকানোর ক্ষমতা কারো নেই। তোকে এমনই একটাই ধরছে। সুতরাং এই বিষয়ে শুধু যদি কেউ যুদ্ধ করতে রাজি হয়, সেটা হচ্ছে ওই যে লিলিপুট মনে আছে 6 ইঞ্চি, ওইটা, ওরা তোকে হেল্প করতে পারবে। তখন রবিতান্ত্রিক বলেন যে, গুরুজি এত বড় বড় পিশাচগুলোকে মেরে ফেললো ওরা, এখন কি না এই 6 ইঞ্চির পিশাচের শরণাপন্ন হইতে হবে? আমার তো বিশ্বাস হচ্ছে না যে ওরা এটাকে ঠেকাতে পারবে। তখন ওই গুরুজি বলেন যে, তুই তাদেরকে যেই হালতে দেখছিস, মূলত ওই সময় তুই তন্ত্রমন্ত্র জগতে আসিস নাই, তুই কোনো তন্ত্র শিক্ষা গ্রহণ করিস নাই, তখন তোর অন্তর ছিল পবিত্র, এই জন্য তুই তাদেরকে ওই অবস্থায় দেখছিস। কিন্তু এরপরে যে অবস্থায় দেখবি সেটা দেখার জন্য কিন্তু তুই প্রস্তুত থাকবি না। কিন্তু তোকে বলে দিলাম যাতে করে তুই মনে মনে প্রস্তুতি নিতে পারিস। ওদেরকেই ডাকতে হবে, আর কোনো উপায় নাই। আর আমার কাছে ওই যে চন্দন কাঠটা নিয়ে আসছিলি, এর কিছুটা অংশ আছে,
বিভিন্ন সময় এর ভিতরে আমার কাছে শিক্ষা নিতে অনেক ভালো ভালো ছেলেপুলেরা আসছে, এদেরকে আমি উপহার হিসাবে কিছু কিছু অংশ দিয়ে দিছি, তুই ওইটা দিয়ে এদেরকে আহ্বান করতে পারিস। আর এখন আমার ওই বয়সটা নাই যে এদেরকে ডেকে আমি কোনো কাজ করাবো, তবে আমি তোকে কিছুটা সহযোগিতা করতে পারি। আর মনে রাখিস, এদেরকে কিন্তু বশ করা যায় না, এদেরকে দিয়ে কাজ করানো যায়। সুতরাং তুই প্রস্তুত তো? তখন রবীন্দ্রনাথ বলেন, হ্যাঁ আমি প্রস্তুত। তখন বলেন, ঠিক আছে চল। আর এইখানে যতক্ষণ তুই আসিস ততক্ষণ পর্যন্ত ওই ভয়ঙ্কর পিশাচিনীটা আসতে পারবে না, কারণ এর চতুর্দিকে অনেক বন্ধনী রয়েছে, আমার অনুমতি নিয়ে ঢুকতে হবে। আজ তো না, আগামীকাল অমাবস্যার রাত, তখন ওই লিলিপুটকে ডাকা হবে, তারাই বলে দিবে কিভাবে কি করতে হবে। এখন বিশ্রাম নে। তো গুরুর কথা মতো উনি আশ্রমের একটি কক্ষে গিয়ে বিশ্রাম নিতে থাকেন। শুয়ে শুয়ে চিন্তা করতে হবে যে কিভাবে যে কি হবে। তো অমাবস্যার রাত চলে আসে। এরপর ওই যে বেগুনি চন্দন কাঠ, এটা নিয়ে ওনারা রওনা শুরু করেন। যদিও বা ওনার গুরুজির বয়স হয়ে গিয়েছিল, চলাফেরা করতে খুব অসুবিধা হতো, তারপর উনি কষ্ট টষ্ট করে গেছেন সেই শ্মশানে। তারপর ওই একই রকম ভাবে ওই পদ্ধতিতে ওনারা ডাকছেন। ডাকার পর আসছে, তবে আসার আগে আর একটা জিনিস করেছে, সেটা হচ্ছে যে আগে থেকেই দেখা যায় যে দুটো কালো ছাগল বেঁধে রাখা ওখানে। তখন জিজ্ঞেস করেন যে গুরুজি এখানে কালো ছাগল বেঁধে রাখা কেন? তখন উনি বলেন যে আমি লোক মারফত আগের থেকে এখানে দুটো কালো ছাগল বেঁধে রাখতে বলছি, কারণ ওদেরকে ডাকতে হলে এইটাকে বলি দিতে হবে। তখন উনি বলেন যে এর আগে তো একটা কালো মোরগ আনছিলেন, তখন তো আর কালো ছাগল দেখি নেই দুইটা। তখন উনি বলছেন যে ওই সময়ে এই কালো মোরগ দিয়েই ডাকা গিয়েছে, তবে তার আগে আমাকে দুটো ছাগল বলি দিতে হয়েছে, যেটা আমি তোকে প্রথমে বলি নাই। এরকম আরো বেশ কিছু কথা এই গয়া দাদু তাকে বলেন, মানে রবিতান্ত্রিককে বলেন। তবে রবিতান্ত্রিক উনি কাজ শুরু করে দেন। যথারীতি হাজির হয়ে যায় সেই লিলিপুট। কিন্তু এ কি, লিলিপুট কোথায়? এ তো ভয়ঙ্কর এক দানব। এটাকে তো এমন ভয়ঙ্কর লাগছে যে ইতোপূর্বে দেখা সব ধরনের ভয়ঙ্কর পিশাচকেও সে হার মানিয়েছে। সে সেই বলে, আমাকে কেন ডেকেছিস বল। তখন রবিতান্ত্রিক সাহস করে সব কথা খুলে বলে। এটা বলার পর ওই ভয়ঙ্কর পিশাচটা বলে ওঠে, তুই কি জানিস যে তোর পেছনে এই পিশাচকে লাগিয়ে দেওয়ার জন্য কয়টা নরবলি দেওয়া হয়েছে? 5টা নরবলি দেওয়া হয়েছে, তারপর তোকে পিছনে লাগানো হয়েছে। আর এই 5টা নরবলি দেওয়ার পর এই পিশাচটা যখন লেগেছে, এর সাথে যুদ্ধ করতে যাওয়ার জন্য আমাদের নরবলি নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তোকে 3টা নরবলি দিতেই হবে, তাও 2 দিনের মধ্যেই 3টা বাচ্চাকে নরবলি দিতে হবে। তাহলেই শুধু আমরা এর সাথে লড়াই করতে পারবো। তবে মনে রাখিস, একে হত্যা করা কারো পক্ষে সম্ভব নয়। এটা সৃষ্টিকর্তা পারেন, আমরা তার সাথে যুদ্ধ করতে পারবো, যুদ্ধ করে পরাস্ত করে ওর কাছ থেকে তোকে সরাতে পারবো, এতটুকুই করতে পারি। তখন রবিতান্ত্রিক রাজি হয়ে যান। এখন কথা হলো যে ইতোপূর্বে উনি কখনো নরবলি দেন নাই, এইটা কিভাবে সম্ভব? তখন ওনার তো মাথা নষ্ট, কি করা যায়। এরপর উনি বিভিন্নভাবে কোন পদ্ধতিতে করেছিলেন এইটা অবশ্য বলেন নাই, যে কোন পদ্ধতিতে উনি এটা সংগ্রহ করেছিলেন। উনি নাকি 3টা নরবলি দিয়েছিলেন বাচ্চাকে। তবে এমন বাচ্চাদেরকে উনি নিয়ে আসছিলেন যেই বাচ্চাদের পিতামাতা নাই, হয় জীবিত নাই বা পরিচয় নাই, এরকম। বিশেষ করে উনি এই অল্প সময়ের মধ্যেই ওই যে পথ শিশু থাকে না, এমন কিছু এই টাইপের বাচ্চাদেরকে উনি ধরে নিয়ে আসছিলেন আর কি। এরপর নাকি ওই ভয়ঙ্কর পিশাচিনীকে ওই লিলিপুট পিশাচ সে দমাতে সক্ষম হয়। পরবর্তীতে এসে নাকি বলে গিয়েছিল রবিতান্ত্রিককে
যে ওকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, যুদ্ধ করে একটা পর্যায়ে এসে ও চলে গেছে, ও তোর আর কোনো ক্ষতি করতে পারবে না। আর মনে রাখবি, এরপর থেকে আমাদেরকে ডাকার সময় বুঝে শুনে ডাকবি, কারণ আমরা যখনই কোনো কাজ করব তার বিনিময়ে কিন্তু আমরা নরবলি নেই। সুতরাং পরবর্তীতে ডাকার সময় নরবলি দিতে হবে আমাদেরকে দিয়ে কাজ করাতে গেলে, ওই চিন্তা করেই ডাকবি, না হলে কিন্তু ডাকবি না। কারণ আমরা কারো বশ মেনে তার আজ্ঞাবহ হতে শিখি নেই। কাজ করে দিব, বিনিময়ে আমরা যা চাবো তাই দিতে হবে। আর কিভাবে তোর উপরে থাকা সেই পিশাচিনীকে দূরে সরাই দিছি, কোন পদ্ধতিতে সরাইছে, এটা জানার তোর কোনো দরকার নেই। রবিতান্ত্রিক বুঝতে পারেন ভয়ঙ্কর এক বিপদে উনি পড়ছিলেন, নিজে বাঁচার জন্য 3টা নিরীহ নিষ্পাপ শিশুকে উনি বলি দিয়েছেন। এরপর থেকে ওনার মনের মধ্যে খুব অনুশোচনা হতে থাকে, আমি কি করলাম, 3টা নিরীহ শিশুকে নিজে বাঁচার জন্য বলি দিয়ে দিলাম। এরপর থেকে উনি কখনোই ওই লিলিপুটকে ডাকেন নাই। আর ধীরে ধীরে এই পাপ কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসেন। ওনার টাকা পয়সা যতটুকু ছিল ওটা দিয়ে টুকটাক করে চলতে থাকেন, ওই জায়গা থেকে অন্য জায়গায় সরে যান। তা এরপর টুকটাক ঝাড়ফুঁক থেকে যা কিছু ইনকাম হয় তা দিয়ে উনি চলেন। ওনার পরিবার নাই, ওনার 2 বোন বেঁচে আছেন কি নাই এই বিষয়ে অবশ্য বিবেক বাদন ভাইকে বলেন নাই, বিবেক বাদন ভাই এই বিষয়ে আসলে জিজ্ঞেস করেন নাই। তো রবিতান্ত্রিক এরকম টুকটাক ঝাড়ফুঁক করেন, এছাড়া অন্য কোনো ধরনের বড় ধরনের যে কাজগুলো, এই কাজগুলো উনি আর করেন না। বান মারা তো দূরের কথা, কারণ ক্ষতির কোনো কাজই উনি করেন না। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একটা দীর্ঘ ঘটনা, রবিতান্ত্রিকের ঘটনা, 1 ঘন্টার উপরে হয়ে গেছে ঘটনাটি যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ করা যেত, যেহেতু উনি নিজের মতো করে বলেছিলেন, এটা ওইভাবে পুঙ্খানুপুঙ্খ বিবরণ হয় না। যেমন কর্ণ পিশাচিনীকে কিভাবে হাজির করছেন, এরকম আরো অনেক ছোট ছোট বিভিন্ন ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ তো উনি দেন নাই। সেগুলো বলে তো এই ঘটনাটা অনেক বড় হয়ে যেত। তো যেভাবে উনি শুনেছেন সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছেন। আর সব কথা যে বলবেন না এটাও তো স্বাভাবিক, কারণ উনি এমন অনেক অপরাধ করছেন যেটা ফৌজদারি দণ্ডবিধিতে বড় ধরনের শাস্তি হতে পারে। এই বিষয়গুলো তো উনি নিজের মুখে স্বীকার করবেন না। এখন তার উনি এইসব কাজের মধ্যে নাই, তো যার কারণে উনি এইসব বিষয়গুলো এড়িয়েই গেছেন। আমরাও চাইবো না যে সেগুলো খুঁচিয়ে খুঁচিয়ে তার কাছ থেকে বের করতে। আর উনি যখন এই কাজগুলো করতেন সেটা তো আরো অনেক আগের ঘটনা আর কি। তো এভাবেই আর কি উনি এখন কোনো রকম ভাবে জীবনযাপন করছেন। ওনারা এখন অনেক বয়স হয়ে গেছে, আগের মতো তার কাজ উনি পারেনও না। আর তান্ত্রিকদের কাজের একটা বড় বিশেষত্ব হচ্ছে যে ওনাদের অপরাধের কোনো প্রমাণ থাকে না। আপনি কোনোভাবেই তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে ওনাদের অপরাধগুলো প্রমাণ করা, এটা কিন্তু পসিবল না। বাংলাদেশের আইনে এই জাদুটোনার কিন্তু কোনো শাস্তি হয় না, কারণ কাউকে অপরাধী প্রমাণ করার জন্য যেই ধরনের ডকুমেন্টগুলো প্রয়োজন, প্রমাণ হওয়া প্রয়োজন, সাক্ষী প্রয়োজন, সেটা তো এই ধরনের অপরাধগুলোর ক্ষেত্রে হয় না। সৌদি আরবে কিন্তু জাদুটোনার শাস্তি মৃত্যুদণ্ড। সেখানে প্রমাণ করার সিস্টেম আছে বা অন্যান্য ব্যাপারগুলো আছে, সেখানে আইন আছে, কিন্তু আমাদের এই দেশে এগুলো নাই। যার কারণে এগুলো কোনোভাবেই প্রমাণ করে আপনি তাদেরকে শাস্তি দিতে পারবেন না। যার কারণে এই তান্ত্রিকরা হাজারো অপরাধ করলেও তাদেরকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসা যায় না। মুখে যদিও তারা স্বীকার করলো, তাতে লাভ কি? পরবর্তীতে তো আপনি কোনো কাগজপত্রের মাধ্যমে তাদেরকে অপরাধী প্রমাণ করতে পারবেন না। যার কারণে তারা যদি স্বীকারও করে, তারপরও তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা যায় না, যতক্ষণ পর্যন্ত তারা এমন কোনো অপরাধ সংগঠিত করতেছেন যেটার সাক্ষী রয়েছে, প্রমাণ রয়েছে। এছাড়া জাদুটোনার দ্বারা কাউকে ক্ষতি করলে তাদেরকে বিচারের আওতায় বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি আনা পসিবল হয় না। তো এটাই ছিল ঘটনা।